বাঁচালেন আমায় ফুপির ষড়যন্ত্র থেকে। আমাকেও যেতে দিতেন মা বাবার সাথে। অনিমার কণ্ঠে এমন কথা শুনে নির্লিপ্ত ভঙ্গিতে তার দিকে তাকায় সোহান। অনিমাও তার দিকে তাকিয়ে আছে, তার চোখে পানির ধারা স্পষ্ট। সোহান বুঝে গিয়েছে গাড়িতে অনু সব শুনেছে। আমার মতো একটা অলক্ষণে মেয়ের সাথে না জড়ালেও পারতেন, কেন এত মহান হতে গেলেন বলুন তো? এমনিতেও আমার লাইফের সবাই শুধু হারিয়ে যায়, প্রথমে নিজের মা, তারপর রাফি, আর আজকে মা বাবা ফুপি। ঠিকই বলেন, আর যদি ফুপি যদি মেরে ফেলতো তবে তাই ভালো হতো। সোহান অনিমাকে বুকে টেনে নিয়ে বলে, এই মেয়ে আর একটাও বাজে কথা শুনতে চাই না আমি। একটা কথা শুনে রাখো, আমি অত মহান নয় যতটা তুমি ভাবো। আমি তোমার জন্যই করছি সব। তোমার মধ্যেই আমার স্বার্থ জড়িয়ে আছে, কারণ তোমাকে খুব ভালোবাসি অনু। তাই আমি চাই যাতে তুমি খুব ভালো থাকো। তোমার উপর একটা আসরও পড়তে দেব না যতদিন আসি। অনিমা সোহানের বুকে মুখ গুজে কাঁদছে। সোহানের বুকের স্থানে রাফির বুকটা থাকলেই বোধহয় বেশি ভালো হতো, কিন্তু নিয়তিতে রাফি নেই। এমনকি সে কেমন আছে তা রাফি জানেও না, না কোনো খোঁজ না কোনো খবর। তবুও অবুঝ মনটা রাফিকেই চায়, কিন্তু তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার ও আগলে রাখার মানুষটারও দোষ কি? অনিমা কি পারবে না এত কিছুর বিনিময়ে সোহানকে একটু ভালোবাসতে? ভাবতে ভাবতে অনিমা সোহানের বুকে জ্ঞান হারায়। সোহান অনিমাকে খাটে শুইয়ে দিতেই তার ফোনে কল আসে। ফোনটা সে হাতে নিতেই দেখে নুহার কল। সে ফোনটা তুলে নেয়। হ্যালো সোহান, অনু কেমন আছে? এই তো আছে, এইমাত্র কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। আচ্ছা, কিছু কথা ছিল অনুর ব্যাপারে। বলো, শুনছি। অতপর নোহা অনিমা আর রাফির ব্যাপারে সব খুলে বলে সোহানকে। সোহান নোহাকে আশ্বস্ত করে বলে, পাস্ট সবারই থাকে, নোহা আমারও ছিল, তোমারও ছিল, এমন অনুরও আছে। আমি চাই না অনু আর ওর পাস্টকে নিয়ে কষ্ট পাক। আমি ওকে এইসব থেকে খুব দূরে সরিয়ে নেব। আই প্রমিস, আর কোনো কষ্ট পেতে দেবো না ওকে। সত্যি শুনে আশ্বস্ত হলাম। দোয়া করি যেন তোমরা ভালো থাকো। এবার ঘুমিয়ে পড়ো তুমিও। রাখছি। বেশ কিছুক্ষণ নোহা আর সোহান কথা বলেছে। এদিকে আফিফ বারবার ফোনে ট্রাই করেও নোহাকে পায়নি। ইউজার বিজি শুনে তার যেন মাথায় রক্ত উঠে গিয়েছে। পরক্ষণেই ভাবল হয়তো রাফি অথবা অনিমার সাথে কথা বলছে। আফিফ সিলেটের পাহাড়ি অঞ্চলে আছে, বিধায় নেটওয়ার্ক তেমন নেই বললেই চলে। তাই আজ সারা দিনে মাত্র 5 মিনিট কথা হয়েছে নোহার সাথে। হাঁটতে হাঁটতে আফিফের চোখ যায় একটি দোকানের দিকে। পাহাড়ি সামগ্রীর দোকান, হাতে বানানো ক্লিপ, চুড়ি, মূর্তি, শোপিস এসবই। আফিফ নুহার জন্য বেশ কিছু জিনিস কিনে নেয়। সকালে নুহা ভার্সিটির জন্য হতেই নাইদা উবার হায়ার করে নুহার পিছু নেয়। নুহা মূলত অনুকে দেখতে সোহানদের বাসাতেই যাচ্ছে। সোহান কল দিয়েছিল, অনিমা নুহাকে আসতে বলেছে। নুহা ফোনে যখন বলল, হ্যাঁ আমি আসছি, তুমি লোকেশনটা মেসেজ করে দাও। এটি নাহিদা শুনে এই জন্যই নুহার পিছু নেয়। নুহার গাড়ি সোহানদের বাসার সামনে এসে থামে। নাহিদা একটু দূরে গাড়ি থামায়। নুহা গাড়ি থেকে নেমে ঘরে ঢোকা পর্যন্ত নাহিদা ভীষণ চালাকি করে নিজের ফোনে একের পর এক পিক তুলে নিল। এরপর বাহিরেই অপেক্ষা করতে থাকে। কলিং বেলের শব্দে সোহান এসে দরজা খুলে। সোহানের পেছন পেছন অনিমাও আসে। নুহা ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় অনু। নুহা অনুকে সামনে নিয়ে সোফায় বসায়। সোহান তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়ে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে। অনিমা কেঁদে কেটে একাকার হচ্ছে। নুহা তাকে সান্ত্বনা দিচ্ছে। তিনজনেই শান্তভাবে ব্রেকফাস্ট টেবিলে বসল। নুহা আর সোহান টুকিটাকি কথাবার্তা বলছে। হঠাৎ নুহার বমি বমি ভাব হতে লাগলেই সে দৌড়ে ওয়াশরুমে গেল। বেশ কিছুক্ষণ ধরে বমি করার ফলে নুহার মাথা আর গা ঝিমঝিম করছিল। বাথরুম থেকে কোনো রকম হেলতে দুলতে বেরিয়ে পড়ে সে। ব্রেকফাস্ট টেবিলের সামনে আসতেই মাথাটা ভীষণ চক্কর দিয়ে ওঠে। তারপরে যেতে নিলেই অনু ধরে ফেলে তাকে। নোহা, আর ইউ ওকে? না, ভীষণ বমি পাচ্ছে আর মাথাটা ঘুরছে। সোহান একটু ভেবেই নুহাকে কোলে তুলে নিল। তারপর অনুকে বলল, আমি নোহাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুমি ঘরে থাকবে নাকি যাবে আমাদের সাথে? না, আমি বরং থাকি, আপনি জানুকে নিয়ে। ঠিক আছে, খেয়াল রেখো, নিজের দরজা ভালোভাবে অফ করে নিয়ে আসি। সোহান নুহাকে কোলে নিয়েই বাহিরে চলে আসে। এই দৃশ্য দেখে নাহিদা যেন মেঘনা চাইতেই জল পেয়ে গেল। সাথে সাথে কয়েকটি পিক তুলে নিল। সোহান নুহাকে গাড়িতে করে নিয়ে হসপিটালের দিকে ছুটল। প্রেগনেন্সি রেজাল্টের কিটের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে দাগগুলোর উপরে। বারবার চোখ বুলাচ্ছে সে। আজ কতদিন পর তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
মা ডাক শোনার জন্য। এতদিন তৃষ্ণার্ত হয়ে আছে সে, অবশেষে সে কনসিভ করেছে। খবর শুনে সোহানও বেশ খুশি। নুহা এসে ডক্টরের সামনে বসলো। ডক্টর নুহার উদ্দেশ্যে বলল, কংগ্রাচুলেশন মিসেস আফসার, ফাইনালি আপনি কনসিভ করতে পেরেছেন। যেহেতু প্রেগনেন্সিতে অনেক কনফিউশন ছিল, সো আপনি রেগুলার চেক আপ করতে আসবেন আর কিছু টেস্ট করে যান। আজকে পরশু নাগাদ রিপোর্টটা আমি মিস্টার আফসারের কাছে পাঠিয়ে দেবো। না হয় আপনার আসার প্রয়োজন নেই। জি ডক্টর, আসে তাহলে। নুহার টেস্টগুলো করিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। সোহান নুহাকে বলল, তো আমি মামা হচ্ছি নাকি চাচা? মামা হও, আমার তো ভাই নেই, তুমি না হয় আমার ভাই হও। হ্যাঁ, দ্যাটস গ্রেট। ইউ নো আব্বু আম্মু ও একটা মেয়ে পেয়ে বেশ খুশি হবেন। দুজনেই আইসক্রিম স্টল থেকে আইসক্রিম নিল খেতে। অনিমার জন্যেও কিনে নিল। নুহা, অনুর জন্য শপিং করার ছিল, তুমি কালকেও আসতে পারবে প্লিজ? ঠিক আছে। নুহা আর সোহান দুজনেই সোহানের বাসায় গেল। নুহা রাতে ফিরল একেবারে ডিনার করে। অনিমা নুহাকেও ছাড়তে চাইছিল না, অসুস্থ বলে। তাও এক প্রকার বলে কয়ে চলে এলো। বাসায় এসেও বেশ কিছুক্ষণ অনিমা নুহার সাথে ফোনে কথা বলেছে। পৌঁছেছে কিনা, মেডিসিন খেয়েছে কিনা, অনিমা একটু বাদেই সোহানের ফোন থেকে নুহাকে ফোন করে জেনে নিয়েছে। বেশ ক্লান্ত থাকায় নুহা সেদিন 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। প্রায় 11টা নাগাদ আফিফ ঘরে এসে পৌঁছায়। 4 দিনের সেমিনার সে 3 দিনের মধ্যে চলে এসেছে। নুহাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এক প্রকার না বলে এসেছে আফিফ। নাহিদা তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। আফিফকে দেখে নিচে নেমে এলো। আফিফ ঘরে ঢোকা মাত্রই সে আফিফকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, বাবা, মাত্র 3 দিন পরে দেখেও মনে হচ্ছে যেন 3 জন্ম পরে দেখছি তোকে। এতটা মিস করেছ ছোট মা? আচ্ছা দেখি বসতে দাও, খুব টায়ার্ড আমি। আর নুহা কোথায়? এই কথাটি শুনে নাহিদা আরো ন্যাকা কান্না কেঁদে বলল, বাবা, বৌমার ব্যাপারে তোকে কিছু বলার ছিল রে। কি বলবে ছোট মা, বলো। নাহিদা তার ফোনে তোলা পিকগুলো আফিফের হাতে দিয়ে বলল, দেখ বাবা, তোর বউ কতটা দুশ্চরিত। তোর পুরনো বন্ধু সোহাগের সাথে তার মেলামেশা দিন দিন বাড়ছে। 2 দিন বেশ রাত করেই ফিরেছে। সেই ছেলেটা এসে দিয়ে যেত তাকে। আজকে তো তার বাসাতেও গিয়েছিল। এই দেখছি, ছি ছি, তোর পিঠ পিছে কি কি রং করে বেড়ায় সে। এক একটা পিক দেখে দেখে আফিফের মাথায় যেন আগুন উঠে গেল। সোহানের কোলে নুহাকে দেখে তো আরো বেশি। নাহিদা বুঝতে পারে তীর একদম পয়েন্টে লেগেছে। সে ন্যাকা কান্না কেঁদে কেঁদে আরো বাজে বাজে কথা বলতে থাকে। এক পর্যায়ে আফিফ ফোনটা রেখে হাঁটা দেয় রাগের মাথায়। রুমে গিয়ে লাইট অন করে নুহার ঘুমন্ত মুখের দিকে নজর পড়তেই যেন তার সব রাগ উবে গেল। রাগগুলো পানির ফোঁটায় পরিণত হয়ে ঝরতে লাগলো। আফিফ নুহার মাথার পাশে মেঝেতেই বসে পড়ল। নুহার মুখের সামনে উপচে পড়া চুলগুলো সরিয়ে দিচ্ছিল। এমন সময় সাইড টেবিলে থাকা নুহার ফোনে একটি মেসেজ আসে, সকাল 10টায় চলে এসো টেরি শপিং মলে। মেসেজটা এসেছে সোহানের নাম্বার থেকে। তা দেখে আফিফ আর নিজেকে ঠিক রাখতে পারল না। নিঃশব্দে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলল, কেন করলে তুমি এসব নুহা? আমি কি তোমাকে সুখে রাখতে পারিনি কোনো দিক দিয়ে? অপূর্ণতায় রেখেছি বলো? কেমনে পারলে তুমি আমার হাত ছাড়া অন্য কারো হাত ধরতে? নাকি তোমার পুরনো স্বভাব এখনো পাল্টায়নি? হাজার হলেও পতিতা ছিলে তো, তার রক্তে মিশে আছে, তাই না? সেখান থেকে উঠে আফিফ বেরিয়ে যায় ঘর থেকে। সোজা চলে যায় বাড়ি। নাহিদা বেলকুনি দিয়ে দেখছিল সব। সে জয়ী হয়েছে তা ভাবতেই আনন্দ লাগছে তার। রাতে আর বাসায় ফেরেনি আফিফ। বাহির থেকে বেরিয়ে কারেই ঘুমিয়ে পড়ে। সকালে নুহা উঠে ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে শপিং মলে চলে যায়। পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। এদিকে আফিফের ঘুম ভাঙার পর কালকের কথা মনে পড়তেই সে শপিং মলের দিকে গাড়ি ঘোরায়। নুহারা শপিং মলে ঢুকে সর্বপ্রথম অনুর জন্য ফোন কিনল। তারপর গেল অন্যান্য দোকানে। অনিমা আপন মনে ঘুরোঘুরি করে কিনছে, আর সোহান সব দিকেই নুহাকে আস করে করে কিনছে অনুর পছন্দ হওয়ার জন্যে। সোহান আর নুহা শাড়ির দোকানে শাড়ি দেখছিল, পাশেই অনু 3 পিস কালেকশন দেখছিল আলাদাভাবে। তখনই আফিফ মলে ঢুকতেই সেদিকে চোখ যায়। নুহা আর সোহান বেশ হাসাহাসি করছিল। সোহান নুহার গায়ে শাড়ি রেখে দেখছিল মানায় নাকি। এটি দেখে আফিফ আর এক মুহূর্ত দাঁড়ায়নি, সেখানে সোজা বাসায় চলে আসে। শপিং ব্যাগগুলো নিয়ে রুমে ঢুকতেই নুহা দেখে পুরো রুম গুমট হয়ে আছে, পর্দা সব লাগানো। মাত্রই দুপুর গড়িয়েছে। মাত্রই নুহা লাইট অফ করতেই বেডের উপরে এলোমেলোভাবে পড়ে থাকা
আফিফের কাপড় চোপড়গুলোর দিকে নজর যায়। সেই সাথে নাকে আসে তীব্র সিগারেটের গন্ধ। নুহা ব্যাগগুলো বেডে রেখে বেলকনির দিকে যায়। আফিফের অবস্থা দেখে সে খানিকটা থমকে যায়। কাউচে বসে সামনে টেবিলে পা রেখে খালি গায়ে বসে আছে সে। এক হাতে সিগারেট, আরেক হাতে অ্যাস্ট্রে। কেমন যেন বেপরোয়া দেখাচ্ছে তাকে। বয়ফ্রেন্ডের সাথে শপিং করা শেষ হলো অবশেষে। আফিফের কণ্ঠে এমন একটি কথা শুনে ভরকে যায় নুহা। হোয়াট ডু ইউ মিন আফিফ? আফিফ আবার টেবিলে সজোরে একটি লাথি মেরে সিগারেটটা ফেলে উঠে দাঁড়ায়। নুহাকে টেনে নিয়ে দেওয়ালের সাথে গলা চেপে ধরে। নুহার হাসপাস অবস্থা। আফিফ গম্ভীর গলায় বলে, হোয়াট ডু আই মিন? তুই জানিস না আমি কি মিন করছি? সোহানের সাথে তো বেশ ভালোই রং করে বেড়াচ্ছিস। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় আসলে। চুপ, একদম চুপ। তোর কল লিস্ট, মেসেজ, কনভারসেশন সব দেখেছি আমি। এত খাতির কিসের ওর সাথে? মাত্র 4টা দিনের জন্য একা করে দিয়ে গিয়েছিলাম, আর তাতেই তুই টিকতে না পেরে অন্য কারো কাছে চলে গেলি। বাহ, পতিতা ছিলি তো, পতিতাই রয়ে গেলি। পতিতাগিরি তো তোর রক্তেই মিশে আছে। 1000 জনের অভ্যাস কি একজন দিয়ে পূরণ হয়? আফিফের শেষের কথাগুলো একদমই শেষ করে দিয়েছে নুহাকে। সে আর নড়াচড়াও করছে না। কিছু না জেনে না শুনেই কত কিছু বলে দিল আফিফ। নুহার এখন ওকে কিছুই বোঝাতে ইচ্ছে করছে না। একদম বাকরুদ্ধ হয়ে পড়েছে সে। আফিফ নুহার গলা ছেড়ে তার বাহু শক্ত করে চেপে ধরে। এবার নুহা পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। কি বলবে ও আর? আফিফের ভালোবাসা এতই ঠুনকো যে চোখে দেখাকেই মেনে নিল। একবার পুরো কথা জানার চেষ্টাও করলো না। বিশ্বাস তো তার মধ্যে নেই বললেই চলে। আফিফের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে। তুই আমার ভালোবাসার যোগ্যই না রে। বল, আমার চেয়ে সোহান কি বেশি? আর কিছু বলার আগেই নুহা একটি চর বসিয়ে দিল আফিফের গালে। কান্না জড়িত কণ্ঠে বলল, 3 বছরের পরিচয়, 2.5 বছরের সংসার, এই ছিলে তুমি আমাকে? তোমার মতো ফালতু একটা লোককে আমি এতটা ভালোবেসেছিলাম যে আমাকে বিশ্বাস করে না। ছি, আমার আর কিছু বলার নেই তোমাকে। থাকো তুমি তোমার নিচু মন মানসিকতা নিয়ে। নুহা গিয়ে লাগেজ বের করে কাপড় চোপড় গোছাতে লাগলো, আর আফিফ গিয়ে বিছানায় বসে পড়ল। নুহা চলে আসলো সব ছেড়ে। আবারও মহুয়া পল্লীতে। আফিফ তাকে একটা বারের জন্য আটকায়নি। বর্তমানে রাসু খালার ডাকে ধ্যান ভাঙে আফিফের। বড় বাবা, খালা বলেন। বৌমনি এভাবে কোনায় গেল? বেচারি কাঁদতাছিল। তোমাকে কি ঝগড়া হইল নাকি? খালা। দেখো বড় বাবা, বৌমনি রে ফিরাইয়া আনো। বহুত ভালো ইচ্ছা। শুনো, নিচে কে একজন আইছে তোমারে খুঁজে। আহো। আচ্ছা খালা, তুমি যাও, আমি আসছি। ফোন বেজে উঠতেই নুহার ভাবনার অবসান ঘটে। নুহা চোখ বুঝে ফোন হাতে নিয়ে দেখে অনুর কল। হ্যালো অনু। হ্যালো নুহি, শোন না। হ্যাঁ বল, শুনছি। শোন, আজকে সোহানের আব্বু আম্মু এসেছে। তারা আবার আমাদের বিয়ে করাতে চায় বড় করে। পরশুর পরের দিন বিয়ে। কালকে থেকে নানা ধরনের অনুষ্ঠান শুরু। তুই আগামী 3-4 দিনের জন্য চলে আয়, বুঝলি? এত আগে কি? দেখ, আমি এত কিছু জানি না। তুই আসবি, ব্যাস আসবি। না হয় আমি আর সোহান রাগ করব। নুহা কি বলবে বুঝতে পারছে না। সে বলল, আচ্ছা, আমি আফিফের সাথে কথা বলে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগাম তোকে আসতেই হবে। দেখ, আমার বোন নেই কোনো। আমি এখানে একা। যা আছে সব তুই, বুঝলি? জি বুঝেছি। যা, এখন শ্বশুর শাশুড়ির সেবা কর। করছি তো, বাই। নুহা ফোনটা রাখতে না রাখতেই দরজায় টোকা পড়ল। কি? আমি তোর মামুনি, আসমো? হ্যাঁ মামুনি, আসো। শবনম বেগম দরজা ঠেলে ভেতরে আসলেন, হাতে এক বাটি তেল। তা দেখে নুহা বলল, সত্যি মামুনি, এর খুব দরকার ছিল। কতদিন তুমি এইভাবে তেল লাগিয়ে বিলি কেটে দাও না। মিস ইউ সো মাচ। তিনি নুহার মাথায় তেল লাগাতে লাগাতে বললেন, জামাইয়ের সাথে সব ঠিক আছে তো মা? হ্যাঁ মামুনি, হঠাৎ এই প্রশ্ন করলা কেন? না মানে, তোর চেহারা সুরত কেমন জানি মন মরা হইয়া আছে। তোর শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ মামুনি, সব ঠিক আছে আমাদের মধ্যে। কিন্তু কথা হলো গিয়ে, তোমার নুহা এখন মা হতে যাচ্ছে, তো তাই দিন দিন এমন মনে হচ্ছে। কি কি কইলি মা? তুই পোয়াতি? আল্লাহ, এত সুন্দর আর খুশির একখান খবর দিলি রে মা। শবনম বেগম নুহাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে দিলেন আবারও। নুহাও যেন তার মায়ের বুকে আসতে পেরে যেন পরম শান্তিতে আছে। নুহা একবার আসার পর সেলিম গুন্ডা আবারও গন্ডগোল করে। তাই আফিফ গত 2 বছরে তাকে এখানে একবারও আসতে দেয়নি। 2 বছর মামুনিকে দেখেনি সে।
মামুনির বুক পায়নি সে। কতটা কষ্টে ছিল তা বলার বাহিরে। সেই সব জমানো কষ্ট আজ মিটিয়ে নিচ্ছে সে। নুহা মনে মনে স্থির করে নিল সে সোহান আর অনুর বিয়েটা অ্যাটেন্ড করে চলে যাবে কোথাও, যেখানে শুধু সে থাকবে আর তার অনাগত সন্তান। এছাড়াও সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে। সেটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তবে চলে যাবে সে এই দেশ ও আফিফের কাছ থেকে দূরে। নুহা পরের দিন সকালে শবনম বেগমকে কনসিভ করে চলে গেল সোহানদের বাসায়। কলিং বেল চাপতেই অনু এসে দরজা খুলেই নুহাকে জড়িয়ে ধরে। নুহা ভেতরে ঢুকতেই দেখে সোহানদের বাসায় রমরমে অবস্থা, চারদিকে আত্মীয় স্বজন বিস্তৃত। সোহান এসে কুশলাদি বিনিময় করে। সোহান তার মা বাবার সাথে নুহার পরিচয় করিয়ে দিয়ে বলে, তোমাদের না আক্ষেপ ছিল একটি মেয়ের জন্য? মনে করো এটি তোমাদেরই মেয়ে আর আমার একমাত্র বোন। সোহানের বাবা মা নুহাকে পেয়ে যথেষ্ট খুশি। আর যখন শুনল নুহা মা হতে চলেছে তখন তো খুশির আমেজ আরো বেড়ে গেল। তারা নুহার বেশ যত্ন আত্তি করছে। নুহা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছে যে অনু এত ভালো একটা ফ্যামিলি পেয়েছে। অনু এদের মাঝে সত্যি খুব ভালো থাকবে। অনুকে যে রুমে আলাদা থাকতে দেওয়া হয়েছিল অনু নুহাকে সেই রুমে নিজের সাথে রেখেছে। নুহা সবার সাথে মিলে হাসি খুশি থাকার চেষ্টা করছে, কিন্তু মনের চাপা কষ্টগুলো ঠিকই তাকে ভেতরে ভেতরে যন্ত্রণা দিচ্ছে। এয়ারপোর্টে থেকে বেরিয়ে রাফি একটি ক্যাব নিল। হুট করে দেশে আসা ওর কেন এসেছে সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু তার মনে হচ্ছে যে তার আসাটা বেশ জরুরি। এয়ারপোর্ট থেকে বাসায় যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। যে বারবার নুহার ফোন ট্রাই করছে কিন্তু কল ধরছে না কেউ। নুহা এদিকে ব্যস্ত, বিয়ে বাড়ি বলে কথা, সোহানের মায়ের সাথে কথা বলছে আর টুকটাক কাজকর্ম করে দিচ্ছে। 4 দিন হওয়ার আগেই সেমিনার ছেড়ে চলে আসায় আফিফের কোম্পানি বেশ লস হয়েছে। আফিফ গত একদিন বাসা থেকে বেরি হয়নি। অফিসের সব দায়িত্ব তার পিএকে বুঝিয়ে দিয়েছে। আফিফ বাগানে দোলনায় বসে সিগারেট টানছে। সিগারেটের অভ্যাস নুহা একদমই ছুটিয়ে ফেলেছিল, কিন্তু গতকাল থেকে আবার নেশা হয়ে দাঁড়িয়েছে সিগারেট তার। রাফি ক্যাব থেকে নেমে বোনেট থেকে তার লাগেজগুলো বের করছিল। গেটের ভিতর থেকে আফিফ হালকা দেখতে পাচ্ছিল যে কেউ গাড়ি থামিয়েছে। আফিফ সিগারেট ফেলে দিয়ে গেটের দিকে গেল। রাফি লাগেজগুলো নিয়ে ভেতরে ঢুকতেই আফিফের মুখোমুখি হলো। হঠাৎ রাফিকে দেখে আফিফ ভীষণ অবাক হলো। তার ইচ্ছে করছিল রাফিকে জড়িয়ে ধরতে, কিন্তু জড়তা এসে ভর করেছিল। এদিকে ভাইকে দেখে রাফি ভেতরে ভেতরে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু সেও জড়তায় ভুগছে। রাফি আর কিছু না বলে লাগেজগুলো নিয়ে হাঁটা দিল। নাহিদা বেলকুনি থেকে রাফিকে দেখে দৌড়ে নিচে নেমে এলো। ছেলেকে দেখে কেন জানি সে কেঁদেই ফেললো। সে যেই না রাফিকে জড়িয়ে ধরতে যাবে, রাফি পাত্তা না দিয়ে ভেতরে ঢুকেই চিল্লিয়ে চিল্লিয়ে নুহাকে ডাকতে লাগলো, ভাবি, ও ভাবি, কই তুমি? দেখো আমি এসেছি। নাহিদার রাগে গা জ্বলে যাচ্ছে। সে কিছু না বলে ঘরে চলে গেল। রাফি বেশ কয়েকবার নুহাকে ডাকলো। ঘরের সার্ভেন্ট সব এলেও নুহা এলো না তাদের মধ্যে। রাসু খালা বললেন, ছোট বাবা, বৌমনি তো নাই। কেন খালা, ভাবি কোথায় গেছে এত রাতে? জানি না ছোট বাবা, বৌমনি কালকে দুপুরেই সামানপত্র নিয়ে কই যেন চইলা গেছে, আমরা কেউ কইতে পারি না। রাফি এটি শুনে আফিফের দিকে তাকালো। আফিফ ভাবলেশহীন ভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। কিছু না বলেই রাফির বেশ খটকা লাগলো। সে আবারও নুহাকে কল দিল, কিন্তু নো অ্যান্সার। রাফি সোফায় বসে রাসু খালাকে বলল খাবার জন্য কিছু দিতে, আর অন্য সার্ভেন্টকে বলল তার লাগেজগুলো রুমে নিয়ে গিয়ে তার রুমটা পরিষ্কার করে দিতে। ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে নুহা। একদিকে সোহানের কাজিনরা অনুকে ঘিরে রেখে গল্পগুজব করছে। সোহান ছাদে সবার জন্য কফি নিয়ে এলো। সবাইকে কফি দিয়ে নুহার কফি আর তার কফি হাতে নিয়ে নুহার পাশে গিয়ে দাঁড়ালো। কি দেখছো এত মনোযোগ দিয়ে? অন্ধকার দেখছি। নাও কফি, আম্মু বানিয়েছে ওয়ার্ল্ডস বেস্ট কফি এভার। সত্যি আন্টি বেশ ভালো কফি বানায়। আন্টি কিরে, মা ডাকবি বুঝলি? আর শোন, আমি যেহেতু বোন ডেকেছি তাই তুই করেই বলবো, এতে আপন আপন লাগে। আমার কোনো আপত্তি নেই, তবে যদি পরে বোনের মতো জ্বালিয়ে খাই পারবে না কিন্তু। এখন থেকেই ওয়ার্নিং দিচ্ছিস, দেখেছিস সামনে যে কি অবস্থা হয় আল্লাহ জানে। নুহা আর সোহান দুজনে হেসে ফেলল। নুহার হাসি দেখে সোহান বলল, এতক্ষণে মন খুলে হাসতে দেখলাম তোকে, সারাদিন যা দেখলাম তা ছিল মিথ্যে হাসি। কি আমি সত্যি বলছি না? সোহানের কথা শুনে নুহার হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেল। চোখের সামনে আফিফের ব্যবহারগুলো ভেসে উঠল আর কানে তার বলা কথাগুলোই বাজতে লাগলো।
টুপ করে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাসু খালা নাস্তা নিয়ে আসার পর রাফি তাকে জিজ্ঞেস করলো, খালা, ভাবি কেন ঘর ছেড়ে গেছে কিছু জানেন? মূল কারণ তো জানি না ছোট বাবা, তবে বড় বাবা যেদিন বাসায় ফেরত আইলো ছোট বেগম ওনার কি কি বলতাছিল বৌমনির নামে। হ্যাঁ, পরের দিনই বৌমনি দুপুর চইলা গেল। কাঁদতে কাঁদতে বড় বাবাও আর আইন তো যায় না। আচ্ছা খালা, তুমি যাও, পারলে এক কাপ কফি দিও, আমার মাথা ধরেছে খুব। রাফির কাছে এখন বিষয়টা ক্লিয়ার, সব তার মাই করেছে। রাফি খাওয়া শেষে ফ্রেশ হয়ে নিল, হাতে কফিটা নিয়ে নাহিদার ঘরের দিকে হাঁটা দিল। নাহিদা তখন হিসাব লিখতে ব্যস্ত। আসসালামু আলাইকুম মিসেস আফসার, আসবো? নাহিদা মাথা তুলে তাকিয়ে সালামের জবাব দিয়ে ইশারায় রাফিকে বসতে বলল। রাফি সোফায় বসে হাতে ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নাহিদা তার কাজ শেষ করে বসতে বসতে বলল, তা তুমি আমার রুমে পথ মারালে কিভাবে? রাফি স্মিত হেসে উত্তর দিল, তেমন কিছুই না, খবরাখবর নিতে আসলাম। তা কেমন আছো? আমি কি কখনোই খারাপ থাকি? তা ঠিক, ভাবি চলে যাওয়াতে তো তোমার ঈদ ঈদ অবস্থা, তাই না? ছেলের কথা শুনে নাহিদা উচ্চস্বরে হেসে বলল, তুই যে আমারই রক্ত তার বারবার প্রমাণ হয়ে যায়। যাই বলিস না কেন, তাড়ানোটা খুব সহজ ছিল, একদম পানি ভাতের মতোই। তাই নাকি? এত কিছু কিভাবে করলে? নাহিদা ভ্রু কুঁচকে বলল, তোর এত আগ্রহ কেন জানার? ইউ নো হোয়াট মম, আমি এখন আমার স্বার্থ নিয়ে ভাবা শুরু করেছি। এতদিনে বুঝলাম তুমি আমার ভালোটাই চাচ্ছ, তাই দেখছো না তোমার সাথে কথা বলতে এসেছি। সব শুনতে ভালোই লাগছে। ছেলের কথা শুনে নাহিদা খুশিতে গদগদ করতে করতে বলল, যাক, এতদিনে বুঝলি তোর মা শুধু তোর ভালোটাই চায়, বুঝেছিস? এটাই অনেক। এখন তুই আর আমি মিলে আফিফকে সরিয়ে দিব, তাহলেই সব আমাদের। সরানোর কম চেষ্টা তো করিনি, বলো। তা অবশ্য ঠিক বলছিস, আফিফকে কতবার মারতে চেয়েছি তাই হিসেব নেই। তোর মনে আছে রাসুর মেয়ে যে শকে মারা গিয়েছিল, তারে পা লেগে? সেই ফাঁদটিও ওর জন্যই ছিল। এরপর গাড়ির ব্রেক ফেল করলাম, তাতেও লাভ হলো না, বিষাক্ত পিঁপড়ে ছাড়লাম, তার কামড় তুই খেয়েছিলি। জানিস কত কান্না করেছিলাম সেদিন, ভাগ্যিস বেঁচে গিয়েছিলি। এরপর সিঁড়ি থেকে ফেলতে গেলাম, পড়ল নুহা। এই ছেলে যেন জমের দুয়ারে কাটা দিয়ে এসেছে, ঠিক বাপের মতোই। বাপের মতো মানে? আরে ওর বাপ মানে তোদের বাপকে মারতেও কম কষ্ট করিনি। পরে বুড়ো প্যারালাইসিস জ্বর হয়ে নিজে নিজে মরে গেল। তবে ওর মাকে মারাটা সহজ ছিল খুব, জানিস? এই সম্পত্তির জন্য আর তোর জন্য কত কিছু করেছি, কত লাশের উপর হেঁটেছি, কিন্তু তুই তো আমাকে ভুল বুঝতিস। রাফি মায়ের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছে। তার সারা শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে রাগলে চলবে না, কৌশলে চলতে হবে। রাফি মোবাইল টিপার ছলে ফোনে নাহিদার বলা সবকিছু ভিডিও করে নিচ্ছে। তো ভাবিকে কিভাবে দূর করলে বললে না যে? সেটা মনে হয় আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিল, জানিস? আফিফের পুরানো বন্ধু সোহাগের সাথে নুহার কয়েকদিনের বেশ সখ্যতা হয়েছিল, এসে ড্রপ করে দিয়ে যেত। সেদিন এই ছেলেটার বাসায় গিয়ে অজ্ঞান হয়েছিল বোধহয়। এই ছেলে কোলে তুলে এইসব বিশেষ বিশেষ মুহূর্তগুলোর ছবি তুলে ফেললাম টুক করে। তারপর আফিফকে দেখিয়ে কান ভারী করলাম। তুই তো জানিসই আফিফ আমার কথায় সবচেয়ে বেশি বিশ্বাস করে। ব্যাস হয়ে গেল। বাহ, ভালোই তো। আচ্ছা তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমি আসছি, জার্নি করে আসলাম, টায়ার্ড খুব। নাহিদা ছেলের কপালে একটি চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। রাফি চলে আসে কিছু না বলে। মায়ের ছোঁয়াগুলোই রাফির ঘেন্না লাগছে। রাফি সিঁড়ি দিয়ে উঠছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি রাফির হাতে একটি ইনভাইটেশন কার্ড দিয়ে চলে গেল। কার্ডটি খুলতেই নামের দিকে চোখ পড়তেই রাফির বুকটা ধক করে উঠল, চোখ দিয়ে পানিও গড়িয়ে পড়ল। নুহা সোহানের মা ফাইজা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে। একটু আগে প্রচন্ড বমি করে নেতিয়ে পড়েছে সে। ফাইজা বেগম নুহাকে ওষুধ খাইয়ে তার মাথায় তেল মালিশ করে দিলেন। এখন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার কাছে নুহা এখন তার মেয়েই বটে। নুহা নিঃশব্দে চোখের জল ফেলছে। ফাইজা বেগমের যত্নগুলো তার কাছে অনেক কিছুই। দরজায় দাঁড়িয়ে অনু আর সোহান নুহার দিকে তাকিয়ে আছে। মাত্র একদিনেই মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। নুহার অবস্থা দেখে সোহান অনুকে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আফিফ আর নোহার মধ্যে কোনো প্রবলেম হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। নুহি একবারও ওর নাম নেয়নি সারাদিনে। হাসি খুশি থেকেও যেন অন্য জগতে হারিয়ে থাকতো।
জানি না আমার বোনটার কি হলো, বাট আই হোপ সো আফিফ যাতে আমার কারণে কোনো ঝামেলা না করে নুহার সাথে, অন্যথা আমি নিজেকে মাফ করতে পারবো না কখনো। অনু সোহানের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেয়। অনুর চোখেও পানি, যা দেখে সোহানের বেশ অস্বস্তি লাগে। ফাইজা বেগম দরজায় অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে কাছে ডেকে নিয়ে বলে, দেখে আমার কোলে এই খালি জায়গায় তুই মাথা রেখে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কথাটি শুনে অনুর মুখে হাসির রেখা ফুটে উঠল, সেই সাথে ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলো। সেও শুয়ে পড়ল ফাইজা বেগমের কোলে। আফিফের হাত অনবরত কাঁপছে, তাও সে ফোনটা শক্ত করে ধরে আছে। ভিডিওতে বলা নাহিদার প্রত্যেকটি কথা আফিফের বুকে গিয়ে বিঁধছে। ভিডিওটি শেষে আফিফ রাফির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতেই তাকায়। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, যে মায়ের উপর তোর এত বিশ্বাস আর ভালোবাসা ছিল, সেই মা আসলে তোকে কোনোদিন ভালোই বাসেনি। আমি তোকে বারবার বলতাম, কিন্তু তুই কখনোই টেস্ট করিসনি আমাকে। মা সেই তোর নাবালক হওয়ার পর থেকেই সম্পত্তি পাওয়ার লোভে তোকে মারার চেষ্টা করতে থাকে। ইলেকট্রিক শকে যে রানু খালার মেয়ে নয়না মারা গিয়েছিল, আসলে সেই দিন তারটা তোর জন্যই রাখা ছিল। গাড়ির ব্রেক ফেল হয়ে যে রাজু কাকা আহত হয়েছিল, সেই প্ল্যানিংও তোর জন্যই ছিল। তোর রুমে বিষাক্ত পিঁপড়া ছেড়ে ছিল, যার কামড় আমি খেয়েছিলাম, সেটিও তোর জন্যই ছিল। আর ওই দিন যে ভাবি সিঁড়ি থেকে পড়লো, সেই দিন ওই ফাটটিও তোর জন্যই ছিল। কিন্তু বেচারি ভাবি আমার পড়ে গেল, সেই সাথে তোদের সন্তানটাও। আর আজ যে তুই ভাবিকে ভুল বুঝছিস সোহান ভাইয়ের সাথে, আসলে সোহান ভাই অনিমাকে ভালোবাসে। অনিমার বাবা মাকে ওর ফুফির ষড়যন্ত্র করে মেরে ফেলার পর অনিমাকে প্রোটেক্ট করতে সোহান ভাই অনুকে সেই দিনই বিয়ে করে নেন। সব দিকে ভাবির সাপোর্ট ছিল তাদের। আর দিন শেষে তুই তোর সোকড মায়ের কথা ধরেই ভাবিকে অবিশ্বাস করলি। সোহান ভাই আর অনু হয়তো আবারও বড় করে বিয়ে করবে। এই দেখ ওদের বিয়ের কার্ড। রাফি আফিফের দিকে কার্ডটা বাড়িয়ে দিল। আফিফ কাপা কাপা হাতে কার্ডটা হাতে নিয়ে খুলে দেখে মেঝেতে বসে পড়ল, চিৎকার করে কাঁদতে লাগলো। রাফি ভাইয়ের এমন অবস্থা দেখে তাকে আর সামলাইনি, আর নিজেরও বুক ফেটে কান্না আসছে। আফিফকে নিজের মতো ছেড়ে দিয়ে সে নিজের রুমে গিয়ে সিগারেট ধরালো। এরপর বেলকনিতে গিয়ে মনের কষ্টগুলো পোড়াতে ব্যস্ত হয়ে গেল। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। তারও বেশ কাঁদতে ইচ্ছে করছে চিল্লিয়ে চিল্লিয়ে, কিন্তু পারছে না। তাই নিঃশব্দেই কেঁদে নেওয়াটাই তার শ্রেয় মনে হলো। অনু আর সোহানকে পাশাপাশি বসানো হয়েছে। সর্বপ্রথম ফাইজা বেগম হলুদ ছোয়ালেন, তারপর সোহানের বাবা সুনাম সাহেব, এরপর নুহা লাগালো, সাথে তারাও নুহাকে হলুদে রাঙিয়ে দিল। এরপর একে একে বাকিরা লাগানো শুরু করলো। অনু কাঁচা হলুদ রঙের একটি শাড়ি পরেছে, আর সাথে সোহানও সেম রঙের একটি পাঞ্জাবি পরেছে। দুজনকে পাশাপাশি বেশ সুন্দর দেখাচ্ছে। দুজনেই বেশ খুশি। নুহা তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আর মনে মনে দোয়া করছে তাদের জন্যে। নুহা শুধুমাত্র হালকা একটি হলুদ ও ব্লু কালারের কম্বিনেশনের 3 পিস পরেছে। তার ভারী কাপড়ে অস্বস্তি হচ্ছিল বলেই ফাইজা বেগম এটি পরতে বলেছেন। আফিফ সকাল হতেই বেরিয়ে পড়ে নুহার খোঁজে, কিন্তু অফিস থেকে জরুরি কল আসায় আপাতত অফিসে যেতে হলো। মাত্র এসে বসেছে তার পিএ, তাকে আসতে বলে নিজেই উদাও হয়ে গিয়েছে, বলেছে একটু অপেক্ষা করতে। আফিফের এই মুহূর্তে যা খুবই বিরক্তি লাগছে। আফিফ নিজের লোকেদের লাগিয়ে দিয়েছে নোহাকে খোঁজার জন্যে। নোহার ফোনও অফ, লাস্ট লোকেশন ছিল মহুয়া পল্লীতে। আফিফ এদিকের কাজ ছেড়ে সেদিকেই যাবে। হলুদ ছোঁয়ানোর পর্ব শেষে এখন মেহেদি লাগানোর পর্ব চলছে। অনুর 2 হাত ভর্তি করে মেহেদি লাগানো হচ্ছে। বিয়ের কোণে বলে কথা, নোহাকেও ফাইজা বেগম জোর করে ধরে মেহেদি লাগাতে বসিয়ে দিয়েছে। সে সিম্পল ভাবে লাগাচ্ছে, সে কেন যেন হাসি খুশিও থাকতে পারছে না। দূর থেকে সোহান লক্ষ্য করছে নোহাকে। ফাইজা বেগম এসে ছেলের পাশে দাঁড়িয়ে বললেন, মেয়েটার অবস্থা দেখেছিস? কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকে। আল্লাহ ভালো জানে সে কতটা কষ্ট চেপে রেখেছে নিজের মধ্যে। একবারও মন খুলে হাসতে দেখলাম না আমার মেয়েটাকে। সোহানের মায়ের কোনো মেয়ে নেই বলে তিনি নোহাকে নিজের মেয়ের মতোই আপন করে নিয়েছেন। নিজের সন্তান ভাবেন, তাই উনার বেশ চিন্তা হচ্ছে। সোহান মাকে আশ্বস্ত করলো যে সে এই বিষয়ে নোহার সাথে কথা বলে নেবে। দরজায় নক পড়তেই আফিফ কাম ইন বলে ভেতরে আসতে বলে। তার পিএ কেবিনে ঢুকে বসে আফিফ বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, কান্নজ্ঞান বলতে কি কিছুই নেই? সে কখন থেকে বসে আছি আমি, জাস্ট রিডিকিউলাস।
সরি স্যার, অ্যাকচুয়ালি আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল স্যার। ওর লেবার পেইন ওঠার পর ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। স্যার, আমার মেয়ে হয়েছে, নিন মিষ্টিমুখ করুন। লোকটি তার একটি মিষ্টির প্যাকেট এগিয়ে দিল। আফিফ এবার নিজের আচরণে থ হয়ে গেল। সে অনুতপ্ত হয়ে বলে, সরি ভাই, আসলে মন মেজাজ খুব খারাপ। তোমার ভাবির সাথে একটু ঝামেলা হয়েছে, তাই আর কি। আরে ভাই, তাহলে ভাবিকে গিয়ে আজ মানিয়ে নিন আর আমাদের সবাইকে মিষ্টিমুখ করান। কারণ নিন, মেডিকেল থেকে ভর্তির রিপোর্ট আসছে। পিয়ের কথা শুনে আফিফের চোখ কপালে। পিয়ে তার দিকে কিছু রিপোর্টস এগিয়ে দিয়ে বলল, এইটা কাল আসছিল অফিসে, আপনি তো আসেন না আজ অনেক দিন, তাই আমিও নিয়ে গিয়েছিলাম। ভাবলাম বাসায় যেয়ে দিয়ে আসবো, কিন্তু সময় হলো না, তাই আপনাকে আসতে বললাম। নিতে আমি এখন যাই স্যার। পিয়ে চলে গেলে আফিফ রিপোর্টসগুলো হাতে দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। সে বাবা হতে যাচ্ছে, অথচ একবার জানলো না। নোহাও তাকে বলেনি, বলবে কিভাবে? নোহাকে কিছু কি বলতে দিয়েছিল সে? এখন এসব ভেবে কি লাভ? আর এখন নোহাকে খুঁজে বের করাটা ভীষণ প্রয়োজনীয়। সে অফিস থেকে বেরিয়ে মহুয়া পল্লীর উদ্দেশ্যে গাড়ি ঘোরালো। অনু মাত্রই গোসল করে বের হলো। চুলগুলো মুছে টাওয়েলটা বেলকুনিতে দিতে গিয়ে দেখলো নোহা বসে আছে মনমরা হয়ে। সেও গিয়ে নোহার পাশে বসতে বসতে বলল, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে থাকিস কেন? কই কিছু না, আমি ঠিকই আছি। আফিফকে মিস করছিলাম তো সেমিনারে আজ কয়েকদিন ধরে, এজন্য দেখিনি অনেকদিন। তাহলে কল দিয়ে কথা বলে নিলেই তো পারিস। কল দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ও পাহাড়ি এলাকায় আছে, তাই নেটওয়ার্ক পাই না তেমন। ও আচ্ছা নোহা শোন। বল, শুনছি। অনু নোহাকে জড়িয়ে ধরে বলল, আমার লাইফটা যে এতটা সুন্দর হতে যাচ্ছে, এইসবে তোর অনেক অবদান। থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, কিন্তু এভাবেই আমার পাশে থাকিস আজীবন। তুই আমার বেশটি কম, বোন বেশি। বোন না, ননদ বল, ননদ। দুজনে ফিক করে হেসে দিল। অনু নোহাকে ছেড়ে দিয়ে বলল, তুই বস, আমি কফি নিয়ে আসছি, বসে বসে গল্প করব দুজনে। আচ্ছা। অনু নিচে নেমে কিচেনের দিকে যেতে নিলেই কলিং বেলটা বেজে উঠল। আশেপাশে কেউ ছিল না বিধায় অনু গিয়ে দরজাটি খুলে দিল। ভেজা চুল দিয়ে টপ টপ করে পানি ঝরছে, গায়ে লাল টুকটুকে রঙের একটি শাড়ি জড়ানো, নাকে নাকফুল, দুই হাতে বালা, সাথে হাত ভর্তি মেহেদির রং। অপলক তাকিয়ে আছে রাফি অনুর দিকে। বেশ স্নিগ্ধ লাগছে অনুকে রাফির চোখে। অনুকে এখন অপসরীর মতোই লাগছে। কত বছর পর দেখতে পেল তার প্রিয়তাকে। অনু এখনো এক নজরে রাফির দিকে তাকিয়ে আছে। তার কাজলে লেপ্টে থাকা চোখগুলোর কোণায় পানি জমতে শুরু করেছে। অনু স্বপ্নেও ভাবিনি কোনোদিন এভাবে দরজা খুলে রাফিকে দেখতে পাবে। ভাবির সাথে দেখা করা যাবে? রাফির কথায় অনু বাস্তবে ফিরে আসে। গড়িয়ে পড়া চোখের পানি মুছে বলে, ভেতরে এসে বসো, আমি ডাকছি নোহাকে। রাফি ভেতরে এসে বসে সোফায়। অনু অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখে উপরে যায়। রুমে গিয়ে হুট করেই নোহাকে জড়িয়ে ধরে, অঝরে কেঁদে দিয়ে বলে, নোহা। ও অনু, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আই মে। ও এসেছে, ওকে দেখলাম আমি মাত্রই। কে এসেছে? রাফি এসেছে, এত বছর পরে দেখলাম ওকে। নোহারে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ও কেন এলো এই সময় আমার সামনে? অঝরে কাঁদতে থাকে অনু। নোহা বেশ চিন্তায় পড়ে যায়। অল্প হলেও অনু নিজেকে সামনে নিয়েছিল, কিন্তু আজ হয়তো আর নিজেকে সামলাতে পারবে না। নোহা অনুকে কোনো মতে শান্ত করে নিচে নেমে আসে। রাফি নোহাকে দেখে উঠে দাঁড়ায়। পরে নোহা ওকে বসতে বলে সেও বসে। দেশে কবে ফিরলে? গতকাল রাতে। ও, তা ভালো আছো? আসছি কালকে। তোমাকে কতগুলো কল দিলাম, কিন্তু ফোন অফ ছিল। অফ করেই রেখেছি। ভাইয়ের জন্য। রাফির প্রশ্নে নোহা কিছুটা অবাক হলে রাফি বলে, বাসায় ফিরেই সব জানতে পারি আমি ভাই তোমাকে ভুল বুঝেছিল, মায়ের জন্যই। মা অনেক কৌশলে এসব করেছে, যা দেখে ভাইয়া ভুল বুঝা ছাড়া সত্যি কোনো উপায় ছিল না। জানোই তো, মা অলওয়েজ ভাইকে ম্যানুপুলেট করে, আর ভাইও মাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর মা এই সুযোগটাই নিল। জানতাম আমি এমন কিছু, কিন্তু আফিফ আমাকে একটু বোঝানোর সুযোগটাও দিল না। জানো তো, ও আমাকে যা যা বলেছে সবই আমার কানে বাজে। আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মানলাম ওর দোষ নেই, আমি জানি আসলে নেই, কিন্তু ওর কি একটা বারো উচিত ছিল না আমার কথা শোনার?
তুমি তোমার জায়গায় ভুল নও, কিন্তু আমি শুধু এটাই বলতে এসেছি, ভাই এখন সম্পূর্ণ একা হয়ে যাবে। তুমি প্লিজ ওকে ছেড়ে যেও না, না হয় আমার মনে হয় না ও বাঁচতে পারবে। সম্পূর্ণ একা হয়ে যাবে মানে? মা জেলে এখন, আর আমি ফিরে যাব কালকেই। ভাইয়ের অবস্থা এখন পাগলের মতো। মায়ের কাছ থেকে পাওয়া আঘাত ও সহ্য করতে পারছে না। জেলে দেওয়ার কারণ আমি তোমার নাম্বারে মেসেজ করে দিচ্ছি, ভিডিওটা দেখে নিও। রাফি উঠে দাঁড়ানো চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, ভাবি, শেষবারের মতো অনুর সাথে কিছু কথা বলার ছিল, বলা যাবে কি? এসো আমার সাথে। নুহা অনুর রুমে গিয়ে দেখলো সোহান অনুকে সান্ত্বনা দিচ্ছে। নুহা সোহানকে বুঝিয়ে বলতেই ও আপত্তি করলো না, আর এই কথা শুনে অনু ব্যালকনিতে চলে গেল। তার মনে একরাশ অভিমান ভিড় করছে। সে পারছে না রাফির মুখোমুখি হতে। আফিফ এই মুহূর্তে শবনম বেগমের সামনে বসে আছে। শবনম বেগম ওকে এটা সেটা বলছেন। ওনাকে বেশ হাসি খুশি মনে হচ্ছে। আফিফও মেকি হাসি হেসে ওনার কথায় কথায় তাল মেলাচ্ছে। এক পর্যায়ে আফিফ বলল, মামুনি, নুহাকে একটু ডেকে দিবেন প্লিজ। নুহা তো এইখানে নাই, তুমি জানো না? নুহা এখানে নেই মানে? নুহা কোথায়? আফিফের কথা শুনে শবনম বেগমের কপালে ভাঁজ পড়ে যায়। সে কি বাবা, নুহা মাঝে ওর বান্ধবী অনিমার বিয়াতে গেল, তোমারে কয় নাই? না, আসলে আমি যেখানে ছিলাম ওখানে ফোনের নেট ছিল না, হয়তো কল দিয়েছিল, আমি পাইনি। ও এইটাই ক, আমি তো ভয় পাইয়া গেছিলাম। নুহামা গতকাল সকালেই গেল, 3 দিন ওইখানেই থাকবো বলল। আচ্ছা মামুনি, আমি আসি তাহলে। আমি ওকেই নিতে এসেছিলাম। আর কি, আমি আসি, ভালো থাকবেন। আফিফ সেখান থেকে বের হয়ে ঘরের জন্য রওনা হলো। সে খানিকটা রেডি হয়েই সোহানের বাসায় যাবে। সোহানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। সে রুমে এদিক সেদিকে পায়চারি করছে। নুহা ওর অস্থিরতার কারণ বুঝতে পেরে বলল, এত অস্থির হচ্ছ কেন? জানি না রে, ভালো লাগছে না। আচ্ছা, অনু আমার সাথে ভালো থাকতে পারবে তো? আমি জানি অনুর মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগবে, বাট ও মানিয়ে নিবেই। আরও যদি মুক্তি চাই, ও যদি রফিকের কাছে চলে যেতে চাই? এমনটাও কখনোই চাইবে না, আর রাফিও কখনো ওকে ছাড়িয়ে নিবে না। যদি অনু এমনটাই চাই, তবে আমি ওকে মুক্ত করে দেব। আমি চাই না ও বাধ্য হয়ে থাকুক আমার সাথে। ওকে ভালোবাসি, তার মানে এই না আমি নিজেকে ওর উপর চাপিয়ে দেব। ও যদি মুক্তি চাই, আমি নিঃসন্দেহে ওকে মুক্ত করে দেব। এইটুকু বলে সোহান দ্রুত পা চালিয়ে বেলকনিতে চলে গেল। সোহান ওর চোখে জমে আসা পানিগুলো নুহাকে দেখাতে চায়নি। আর এদিকে নুহা বেশ ভাবনায় পড়ে আছে। যদি অনু এমনটা চায় তাহলে সত্যি সবকিছু বিগড়ে যাবে। এখন এখানে শুধু সোহান নয়, ওর ফ্যামিলিও জড়িত। নুহা সব আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছে। রাফি ঠিক অনুর পেছনে দাঁড়িয়ে আছে, আর অনু অপর দিকে ফিরে। অনু নিজের চোখের পানি কিছুতেই আটকে রাখতে পারছে না। প্রিয়তমা। রাফির কাপা কাপা স্বরে এই ডাকটি শুনে অনুর বুকটা ধক করে উঠল। কত বছর পরে তাকে এই নাম দেওয়া মানুষটি তাকে এই নামে ডেকেছে। অনুর চোখে জলরাশি রাফির হৃদয়কে ক্রমাগত ক্ষত বিক্ষত করছে। চোখগুলো লাল হয়ে আছে ওর। রাফি অনুর একদম সামনে এসে দাঁড়ায়। অনু মাথা নিচু করে আছে। কি দেখতে এসেছো এখানে? আমি মরে আছি কিনা বেঁচে আছি তা দেখতে এসেছো, তাই না? আমি বেঁচেই আছি, দেখো। কিন্তু আমার মা বাবা আর নেই। ওদেরকে বেঁচে নেওয়াই তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, সব শেষ করে দিয়েছিলে না? দেখো, ওরাও আমাকে ছেড়ে চলে গেছে। এইটুকু বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অনু। এরপর রাফি বলতে শুরু করে, জানো অনু, একটা সময় খুব একা হয়ে গিয়েছিলাম। মা তো কখনোই আমার ছিল না। মায়ের কারণে ভাইও দূরে সরে গিয়েছিল। ছিল তো শুধু তুমি আমাকে নিজ হাতে সেই সময়গুলোতে সামলিয়েছিলে। ইতালি যাওয়ার সময় তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চেয়েছিলাম সাথে করে, কিন্তু তোমার বাবা ফ্যামিলির জন্য আমার হাতে তোমাকে দেয়নি। তাদের উপর সেই দিন বেশ রাগ হয়েছিল। আর তুমিও সেই দিন মা বাপকে বেছে নিয়েছিলে, তাই খুব রাগ হয়েছিল তোমার উপর। আসলে রাগ না, অভিমান। দিন শেষে তুমিও আমার হাতটা ছেড়ে দিলে, তাই রাগে অভিমানে জেদে আমি সব শেষ করে দেই আমাদের মাঝে। আমার জন্য সব কিছু সেই দিন শেষ হয়ে গিয়েছিল অনু, কিন্তু তুমি পারোনি। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। পারলে আমাকে মাফ করে দিও সব কিছুর জন্য। জানো অনু, সোহাগ ভাই খুব ভালো। উনি তোমাকে খুব ভালো রাখবে। তুমি ওনাকে ভালোবাসার চেষ্টা করিও। আমি চলে যাচ্ছি আজকে, হয়তো আর কোনো দিন ফিরবো না। আর কখনোই আমার চেহারা তোমার দেখাবো না। এইটুকু বলে রাফি যেতে নেয়। আবার
থেমে এসে বলে, আমার শেষ একটা আবদার পূরণ করবে প্রিয়তা? অনু মাথা তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কি আবদার? শেষবার এর মতো একটি ভালোবাসার পরশ দিতে চাই তোমার কপালে, অনুমতি দেবে? অনু বুঝতে পারে না তার অনুমতি দেওয়া উচিত কি উচিত না, কিন্তু তার ভালোবাসার শেষ আবদার রক্ষা করতে সে মাথা নেড়ে সায় দেয়। এরপর রাফি অনুর একদম সামনে এসে দাঁড়ায়, নিজ হাতে অনুর আঁচলটা তার মাথায় টেনে দিয়ে বলে, তোমাকে নিজের জন্যই এমন সাজে দেখতে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না, মাফ করে দিও প্রিয়তা। রাফি হালকা করে অনুর কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। অনুর রাগ, অভিমান, জেদ সব চোখের পানিতে গলিয়ে পড়ে যেতে থাকে। রাফি আর এক সেকেন্ডও দাঁড়ায় না, চলে আসতে থাকে অনুকে রেখে। অনু সেখানেই বসে পড়ে, হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। রাফির চাপা কান্নাগুলো আজ উপচে পড়ছে, তাও বহু কষ্টে নিজেকে দমিয়ে নেয় সে। রুম থেকে বেরিয়েই নুহার দেখা পায়। ভাবি, সোহাগ ভাই কোথায়? এই রুমের ব্যালকনিতে। রাফি সেই রুমের বেলকনির দিকে এগিয়ে যায়। সোহান সিগারেট টানছিল, রাফিকে দেখে তা ফেলে দিয়ে বলে, ভালো আছো রাফি? জি ভাই, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই কি সিগারেট খান সব সময়? হ্যাঁ, একটু আধটু টেনশনে পড়লে এই আর কি। রাফি মুচকি হেসে বলে, তাহলে বর্জন করে ফেলুন, অনু সহ্য করতে পারে না। ও আচ্ছা, করে ফেলবো ইনশাল্লাহ। রাফি এবার সোহানের কাঁধে হাত রেখে বলে, এবার আমি নিশ্চিত আপনি অনুকে নিঃসন্দেহে ভালো রাখবেন। আপনার কাছে একটা প্রমিস চাই ভাই, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে লাইভে, ওকে সবসময় হ্যাপি রাখবেন প্লিজ। আর এতটা ভালোবাসবেন যাতে আমার ভালোবাসাও ভুলে যায়, এমনকি আমার নামও। সবসময় ওর পাশে থাকবেন প্লিজ। প্রমিস করছি রাফি, তোমার অনুকে খুব ভালো রাখবো আমি। এবার গিয়ে ওকে সামলাম, শি নিডস ইউ। এইটুকু বলে রাফি বের হয়ে আসে। দরজায় নুহাকে দেখলে ওকে হালকা জড়িয়ে ধরে বলে, চলে যাচ্ছি ভাবি, দোয়া করিও যাতে আমিও ভালো থাকতে পারি। তোমাকে আর ভাইয়াকে খুব মিস করব, নিজেদের খেয়াল রাখিও, আসি। রাফি সোজা নিচে নেমে বেরিয়ে যায় দরজা খুলে। নুহা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। সোহান গিয়ে দেখে অনু সেখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সোহান অনুকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়, গায়ে চাদর টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে আসে। রাফি ঘরে ঢুকেই নিজেকে রুমে বন্দি করে নেয়। এক গাদা মদের বোতল ও সিগারেটও নিয়ে আসে সাথে করে। সেগুলো বেডে রেখে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিয়ে ভিজতে থাকে। বেশ কিছুক্ষণ ভেজার পর নিজেকে আর আটকে রাখতে পারে না, যতটুকু পারা যায় চিৎকার করে কাঁদতে থাকে সে। তার আর সহ্য হচ্ছে না। এতদিন অনেক চাপিয়েছে সে, কিন্তু আজ আর পারছে না। ওর আর্তনাদগুলো আজ চার দেওয়ালের ভেতরেই গুঞ্জিত হতে থাকে। পার্লারের মেয়েরা অনুকে সাজিয়ে দিচ্ছে। অনু পরেছে ডার্ক গ্রিন কালারের একটা লেহেঙ্গা, সাথে ব্ল্যাক স্টোনের কাজ। নুহা ইনস্ট্রাকশন দিচ্ছে আর মেয়েরা ওকে সাজিয়ে দিচ্ছে। অনু মনমারা হয়ে বসে আছে, ওর চোখ মুখ অস্বাভাবিকভাবে ফুলে আছে। আশেপাশের কিছুই তার মাথায় ঢুকছে না। সাজ শেষ হয়েছে কিনা দেখতে ফাইজা বেগম আসলেন। নুয়া, শেষ হলো কি? না মা, এখন ওর চুল করা বাকি। নিকা অনুষ্ঠানের এখনো অনেক বাকি, তুমি চিন্তা করো না। আরে সেজন্য চিন্তা করছি না, ওর সাজ কমপ্লিট হলে ওরে কালো টিপ লাগাতে হবে, না হয় যদি নজর লাগে আমার মেয়েটার। আচ্ছা আচ্ছা, লাগাতে পারবে তো? এখন তুমি রেডি হয়ে নাও, যাও। আমার কথা বাদ দে, তুই রেডি হসনি কেন এখনো? এই যে আপনারা ওকেও রেডি করিয়ে দেন। না মা, আমার ইচ্ছে করছে না, প্লিজ। চুপ একদম, কোনো কথা না, বস আর রেডি হয়ে নে। ফাইজা বেগম জোর করে নুহাকেও বসিয়ে দিলেন সাজাতে। নুহাও বাধ্য হয়ে বসলো। সে খুবই সিম্পলভাবে সাজানোর ইনস্ট্রাকশন দিল। সেই অনুসারে ওকে সাজাতে শুরু করা হলো। শাওয়ার শেষে টাওয়েল পেঁচিয়ে বের হয় রাফি। একটি ওয়াইনের বোতলের ঢাকনা খুলে চুমুক দিতে থাকে সে। হঠাৎ ফোনের রিং কানে আসে। ফোন খুঁজে হাতে নিতে নিতে কলটা কেটে যায়। স্ক্রিনে 21টা মিসড কল ভেসে উঠেছে। সে কল ব্যাক করবে কি করবে না ভাবতে ভাবতে আবার কল আসে। আয়ুষীর নামসহ একটি মেয়ের হাসি মাখানো ছবি ভেসে ওঠে স্ক্রিনে। রাফি কলটা পিক করে নেয়। হ্যালো ইডিয়েট, হাউ মেনি টাইমস আই কল্ড ইউ, হুয়ার ওয়েন ইউ? ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর ওভার রিয়েক্টিং মিস আয়ুষী? রাফির ভয়েস শুনে কিছুটা খটকা লাগে আয়ুষীর। সে চিন্তিত গলায় বলে, নট অ্যাট অল, বাট আর ইউ ওকে? ইটস এভরিথিং অলরাইট। রাফি একটি দীর্ঘশ্বাস ফেলে, হৃদয়ের গহীন হতে আসা দীর্ঘশ্বাস এটি, শত চাপা কষ্ট জনানোর সাথে। এরপর বলে,
আজকে ওর বিয়ে মিস আয়ুষী, নিজ চোখে ওকে বধূ বেশে দেখে এসেছি। আই ক্যান ডিসক্রাইব ইউ হাউ অ্যাম আই ফিলিংস রাইট নাও। আয়ুষী রাফির সাইকিয়াট্রিস্ট ভেনিসে যাওয়ার পর থেকে যখন রাফি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে, তখন কাউন্সিলিং শুরু করে আয়ুষীর সাথে। সেই সুবাদে আয়ুষী রাফির ফ্যামিলি রিলেশন সব ব্যাপারেই জানা। এছাড়া ভেনিসে যাওয়ার পর আয়ুষী প্রথম কেউ যার সাথে রাফির সখ্যতা গড়ে ওঠে। দুজনেই বাঙালি হওয়ায় আন্ডারস্ট্যান্ডিংও বেশ ভালো ছিল। কিন্তু ধীরে ধীরে আয়ুষী রাফির প্রতি দুর্বল হতে শুরু করে, যা পরবর্তীতে ভালোবাসায় পরিণত হয়েছে। ভেনিসে রাফির খারাপ সময়গুলোতে আয়ুষী সবসময়ই রাফির পাশে থেকেছে। আয়ুষীকে জড়িয়ে ধরে রাফি কতবার কেঁদেছে তার হিসেব নেই। রাফির জন্য আয়ুষী শুধু ওর বেস্ট ফ্রেন্ড হলেও আয়ুষীর জন্য রাফি ওর ভালোবাসা। রাফির কথা মনোযোগ দিয়ে শুনে আয়ুষী বলে, বুঝলাম, এক্সের বিয়ে, তাহলে নিশ্চয়ই কেঁদেছো। আর আমি যদি ভুল না হয় তাহলে তোমার হাতে এখন ওয়াইনের বোতল, যা হয়তো কয়েক শিফট খেয়েও নিয়েছো। অ্যাম আই রাইট? না, আমার হাতে কোনো ওয়াইনের বোতল নেই। ডোন্ট অ্যাকিউজ মি। মিস্টার রাফি, আই নো ইউ বেস্ট দ্যান এনি ওয়ান। এক্ষুনি ওয়াইনের বোতলটা ফেলো, কুইক। এত দামি ওয়াইনটা ফেলতে কষ্ট হবে। এক্সের বিয়ে উপলক্ষে এতটুকু তো চলবেই। ওহো, এক্সের বিয়ে উপলক্ষে জনাব সেলিব্রেশন করছেন। ওকে, এটাই লাস্ট। কিন্তু তোমার অ্যাসিডিটির প্রবলেম আছে, সো ওকে ওকে, মনে থাকবে আমার মা। কথাটি শুনে আয়ুষী বিরক্ত হয় বেশ। তারপর বিড়বিড় করে বলে, তোমার মা না, তোমার বাচ্চার মা। কিছু বলছো আয়ুষী? কই, না 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 তো। কিছু তো একটা শুনলাম, বাচ্চার মা টাইপ। তোমার মাথায় শুনছো? আচ্ছা শোনো না। বলো, শুনছি। মিস ইউ, কবে আসছো? কালকেই। ওয়াও, গ্রেট। প্রসু, আমার জিজ্ঞাসন ড্রাগনসের একটা কন্ট্রাক্ট আছে। ইউ উইল এনজয় টুগেদার। লেটস সি। রাফি শোনো। হ্যাঁ। লাভ ইউ। জানি রাফি, বাট কি করব, ভালোবাসাটা যে এমনই হয়। সরি, আমি রাখছি। ভালো থেকো অ্যান্ড কাম ব্যাক সুন। বাই। আয়ুষীর বেশ কান্না আসছে রাফির কথা শুনে। যতবারই আয়ুষী তাকে ভালোবাসার কথা বলে তখনই রাফি এই উত্তরটা দেয়। এখন আয়ুষী খুব কাঁদবে, তাই ফোনটা হুট করে রেখে দিয়েছে। এমনিতেই একটা ছিচকাদনি মেয়ে, সে তার উপর রাফি শুধু কান্না করাই ওকে। সাইকিয়াট্রিস্টরা হয় গম্ভীর আর ইমোশনালি স্ট্রং, কিন্তু আয়ুষীর বেলায় পুরো উল্টা। যেন ভুল করেই এই পেশায় ঢুকে পড়েছে সে নিজেই ভাবে এত বড় সাইকিয়াট্রিস্ট হয়ে ওর লাভ কি যদি কারো মনে জায়গায় করতে না পারে সে। আয়ুষী গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, তারপর ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আয়না দেখে কাঁদতে তার খুবই ভালো লাগে, তাই আয়নার সামনে দাঁড়িয়েই কাঁদে সে। রাফির মনে খচখচ করছে, সে জানে আয়ুষী ওকে খুব ভালোবাসে, কিন্তু তার মন প্রাণ জুড়ে যে শুধুই অনু। আবারও একটি দীর্ঘশ্বাস ফেলে রাফি নিজের মনকে বোঝায় অনু এখন অন্যের স্ত্রী, তাই অনুকে নিয়ে তার না ভাবাই উচিত। আচ্ছা, আয়ুষীকে কেন সে এত কষ্ট দিচ্ছে? মেয়েটার তো কোনো দোষ নেই, পাগলি মেয়েটা তো শুধু তাকেই ভালোবেসে গিয়েছে। ভেনিসে যাওয়ার পর আয়ুষীর সাথে পরিচয় হওয়ার পর থেকেই আয়ুষী খুঁটি হয়েছিল তার সাথে। আয়ুষীর সাথে কাটানো মেমোরিগুলো চোখে ভাসছে তার। মুহূর্তেই ঠোঁটে হাসি রেখা ফুটে ওঠে রাফির। ফোনটা হাতে নিয়ে আয়ুষীর নাম্বারে ডায়াল করে সে। আয়ুষী কাঁদতে কাঁদতে নাক টানছে, একদম আয়নার সামনে বসে পড়েছিল সে। ফোনটা বাজতেই ফোনটা হাতে নিয়ে রাফির নাম দেখে মনটা নেচে ওঠে ওর। রিসিভ করেই বলে, লাইফে ফার্স্ট আমি কল কাটার পর কল দিয়েছো তুমি। আয়ুষীর আহ্লাদি গলায় কথাটি শুনে হেসে ফেলে রাফি। আয়ুষী মনোযোগ দিয়ে সেই হাসি শুনতে থাকে। ইস, এই হাসিটা সে চোখে দেখতে পাচ্ছে না কেন? ইচ্ছে করছে ফোনের ভেতরে দিয়ে ঢুকে পড়তে। হাসি থামিয়ে রাফি বলে, তো শুনুন মিস সাইকিয়াট্রিস্ট, যেহেতু আমার এক্সের বিয়ে হয়ে গেছে, যেহেতু আমি এখন ডেইলি ডিপ্রেশন এ পড়ব, আর আমার ডেইলি কাউন্সিলিং করা লাগবে, কিন্তু আপনি তো সপ্তাহে মাত্র 2 বার কাউন্সিলিং করেন, একটু কি বাড়ানো যায়? সপ্তাহে 4 দিনের বেশি বাড়ানো যাবে না? কেন যাবে না শুনি? কারণ আমার পেশেন্ট আরও আছে, শুধু আপনি একা না। তাহলে একটা কাজ করতে পারি, যাতে সারা জীবন আপনার থেকে বিনা অ্যাপয়েন্টমেন্টে সময়ে অসময়ে, দিন হোক বা রাত, যখনই আমার ইচ্ছা হয় তখনই কাউন্সিলিং নেওয়া যায়। মানে
কিভাবে? সিম্পল, আপনাকে মিস থেকে মিসেস সাইকাটিস্ট বানিয়ে। রাফির কথা শুনে আয়ুষীর চোখ কপালে, অবাকে সপ্তম পর্যায়ে সে এখন। হোয়াট হ্যাপেন্ড মিস আয়ুষী? উইল ইউ বি মিসেস রাফি আফসার? আয়ুষীর খুশিতে গলায় কথা আটকে আসছে, তার মন চাচ্ছে এখন লাফাতে। ওকে, বুঝলাম তুমি রাজি না, রাখছি। ওই না, কে বললো আমি রাজি না? একদম মাথা ফাটিয়ে দেবো কিন্তু। মিসেস রাফি আফসার একমাত্র আমিই হব, বুঝলে? এভাবে হুট করে বললেই একটু অবাক তো হবই, তাই কথা বেরোচ্ছিল না। আমি তো ভাবলাম তুমি ভাব নিচ্ছ। আমি মোটেও ভাব নেই না। তা তো জানি আমি। আচ্ছা শুনো আয়ুষী, শুনছি। আমি নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাই। অনুকে ভুলতে পারবো না জানি, কিন্তু আমি চাই যে তুমি আমাকে নিজের ভালোবাসা দিয়ে আগলে ধরো, আমাকে দ্বিগুণ ভালোবাসো, আমাকে বাধ্য করো তোমার ভালোবাসতে। কি পারবে তো? আয়ুষী নাক টেনে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে, একবার ফিরে আসো মিস্টার আফসার, তোমাকে আমার প্রেমের জালে এমনভাবে ভাসাবো যে তুমি আজীবন চাইলেও ছুটতে পারবে না। আর এটাই আয়ুষী এহসানের প্রমিস। উহু, মিসেস আয়ুষী আফসারের প্রমিস বলো। আগে মিস আয়ুষীর প্রেমে ফেলবো, তারপর মিসেস আফসার হব। ঠিক আছে মহারানী, দেখে নেব। দেখে নিয়েন। অনুর সাজ শেষ, বেশ সুন্দর দেখাচ্ছে তাকে। গায়ে জড়ানো ডায়মন্ড কাটের জুয়েলারি, সব জুয়েলারির মাঝেই কালো একটা স্টোন, ডার্ক গ্রিনে উপর কালো কারুকার্য করা। লেহেঙ্গায় আরো অপরূপ লাগছে ওকে। ফাইজা বেগম চোখের কোণা থেকে কাজল নিয়ে অনুর কানের পেছনে লাগিয়ে দিলেন। অনু হুট করেই ফাইজা বেগমকে জড়িয়ে ধরল। ফাইজা বেগম পরম যত্নে অনুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, মন খারাপ করিস না, আজকে থেকে তুই আমার মেয়ে হয়েই থাকবি। আমার নোহা আর তুই আমার দুইটা মেয়ে। অনু নাক টেনে আরো আঁকড়ে ধরল ফাইজা বেগমকে, চোখের পানিগুলো চেপে নিল। হঠাৎ তার হাতের দিকে নজর পড়তে এসে ফাইজা বেগমকে ছেড়ে সরে এলো। ফাইজা বেগম বললেন, তুই এখানে বস, আমি গিয়ে রেডি হয়ে নিই। আচ্ছা আম্মি। ফাইজা বেগম যেতেই অনু আলমারি খুলে কিছু খুঁজে নিল, কিন্তু পেল না। কিছুক্ষণ চিন্তা করতেই পরক্ষণে মনে পড়ে গেল তার কাঙ্ক্ষিত বস্তু কোথায়। সোহান মাত্রই গোসল সেরে বেরিয়েছে, পরনে শুধু স্যুটের প্যান্টটাই, খালি গায়ে চুল মুছতে ব্যস্ত সে। হুট করেই অনু রুমে ঢুকে সোহানকে এমন অবস্থায় দেখে কিছুটা বিব্রত বোধ করলো। তারপর আলমারি খুলে কিছু খুঁজতে লাগলে সোহান বলল, কি খুঁজো? এই তো পেয়ে গেছি। কি? অনু সোহানের সামনে একটা ব্রেসলেট উঁচিয়ে ধরে। সোহান সেটি হাতে নিয়ে দেখে প্লাটিনামের ব্রেসলেট, এতে অনুর নাম খোদাই করা। অনু বলে, বাবার দেওয়া শেষ কিছু, তাই আমি চাই বাবার দোয়া হিসেবে আমি আমার হাতেই থাকুক আজকের দিনে। ব্রেসলেটটির দিকে চোখ রেখে অনু বলল। কথাটা বলতে গিয়ে অনু শটটা কেমন যেন ভারী হয়ে এলো, চোখ জোড়া ভরে এলো। সোহান পরম যত্নে সেটি অনুর বাম হাতে পরিয়ে দিল। এরপর সোহান গিয়ে শার্টটা গায়ে জড়িয়ে নিয়ে বোতাম লাগাতে নিলেই অনু এসে বলল, মেয়াই। অনুর থেকে এমন কিছু সোহান মোটেও আশা করেনি। খুশির চোটে সোহানের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, সে শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। সোহানের সম্মতি পেয়ে অনু বোতাম লাগাতে শুরু করলো। অনুর বোতাম লাগানো শেষে সোহান শার্ট ইন করে নিল। অনু বেশ যত্নে স্যুটের কোটটা পরিয়ে দিল সোহানকে। সোহান মুগ্ধ হয়ে অনুকে দেখতে ব্যস্ত। বউ সাজে অপরূপ লাগছে অনুকে। অনু এটা ওটা করার সময় ওর চুরি ঝমকার যেন সোহানের বুকে ঝড় তুলছিল। অনুর কপালে একটি উষ্ণ পরশ দিতে পারলে মন্দ হতো না। সোহানের চোখ অনুর বেঁকে থাকা টিকলিটাই আটকে গিয়েছে। কোট পরানো শেষে অনু বলল, বেডে গিয়ে বসুন। সোহান চুপচাপ গিয়ে বসে পড়ল। অনু সোহানের মাথাটা একটু ভালোভাবে মুছে চুলে জেল লাগিয়ে চুলগুলো সেট করে দিল। সোহানের হাতে ওয়াশটা পরিয়ে দিল, পারফিউম লাগিয়ে দিল। অনুর নিজেরও কেন জানি বেশ ভালো লাগছে, কেমন যেন বউ বউ লাগছে নিজেকে। এভাবে রোজ রেডি করিয়ে দিতে পারলে মন্দ হয় না, মনে মনে ভাবে অনু। সোহান উঠে দাঁড়াতেই অনু সোহানের কলার ঠিক করে দিয়ে বলে, নাও পারফেক্ট। সোহানের কোটের উপর হাত বুলিয়ে দিতে দিতে অনু সোহানের বুকে মাথা রাখে। সোহান তো শকড। এই মেয়ের আজ হলো কি আল্লাহ? অতি শোকে কি মমেরই লস হয়ে গেল নাকি? মনে মনে আওড়ায় সোহান। অনু সোহানের বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। সোহান বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগে, তারপর জড়িয়ে ধরে অনুকে। বেশ কিছুক্ষণ চুপচাপ ছিল দুজনে। অনু সোহানের বুকে মাথা রেখেই বলে, আপনাকে রোজ এইভাবে রেডি করে দেওয়ার অনুমতি দেবেন? অনুর কথায় সোহান এবার কনফার্ম। অনু ওকে মেনে নেওয়ার চেষ্টা করছে। সোহান অনুকে ছাড়িয়ে অনুর কপালে একটি চুমু এঁকে দেয়। তার টিকলিটি
ঠিক করতে করতে বলে, আমাকে রোজ রেডি করে দেওয়াটা তোমার অধিকার, এতে অনুমতি নেওয়ার কিছুই নেই, বুঝলে? হুম। আমাকে মেনে নেওয়ার চেষ্টা করছো। সোহানের প্রশ্ন শুনে অনু আগের ন্যায় সোহানের বুকে মাথা ঠেকায়। সোহানও জড়িয়ে ধরে। এরপর অনু বলে, নিজেকে আরেকটা সুযোগ দিচ্ছি, আপনাকে মেনে নিচ্ছি না। আমি আপনাকে ভালোবাসার চেষ্টা করছি, যা হবে বৈধ ভালোবাসা। আমি আপনার বাম পাঁজরের অংশ ছিলাম বলেই আপনার সাথে আমার জোড়া হয়েছে। বলতে গেলে মা বাবা ভালোবাসা সবই হারিয়ে ফেলেছি, তবুও আমি থমকে থাকতে চাই না, আর এগিয়ে নিতে চাই আপনাকে। আর পাশে খুঁটি হিসেবে আপনাকেই চাই। থাকবেন তো আমার পাশে? সোহান অনুর মাথায় একটি চুমু দিয়ে বলে, যতদিন বেঁচে আমি তোমার ছায়ার মতো পাশে থাকবো। ছায়ার মতো পাশে চাই না, কারণ অন্ধকারের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। আমার রক্তে প্রবাহমান রক্তের ন্যায়ের সাথে চাই আপনাকে। লাশে পরিণত হলেও যেমন রক্তকে আলাদা করা যায় না, তেমনি আপনাকেও যেন আলাদা করা না চাই আমার থেকে। কথা দিলাম, তুমি যেমন ভাবে চাও ঠিক সেভাবেই তোমার পাশে থাকবো। অনু আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে সোহানকে, সাথে সোহানও। নুহা অনুকে খুঁজতে খুঁজতে সোহানের রুমে গিয়ে ঢোকে। সোহান নুহাকে দেখে হাত দিয়ে ইশারা করে কিছু। নুহা মুচকি এসে দরজা টেনে দিয়ে বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে রাফির সাথে কথা হয়েছে। রাফি আয়ুষীর কথা বলেছে, সাথে বিয়েরও। নুহা মহা খুশি। রাফির গতি হবে একটা। আয়ুষীর সাথে নুহার দু একবার কথা হয়েছিল। নিঃসন্দেহে খুব ভালো মেয়ে সে, রাফিকে ভালো রাখবে। এতে নুহা বেশ খুশি হয়। এখন অনু আর সোহানকে সাথে রেখে খুশি দ্বিগুণ বেড়ে যায় ওর। মনে মনে আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া জানায় সবার জীবন এভাবে গুছিয়ে দেওয়ার জন্যে। কিন্তু পরক্ষণেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর। নিজের পেটে হাত রেখে ভাবে তার নিজের জীবনটাই যে অগোছালো রয়ে গেল। গিফট আর ফুলের বুকে হাতে নিয়ে আফিফ গুটি গুটি পায়ে সোহানদের বাসায় ঢুকলো। কতকাল পর এসেছে এখানে তা তার নিজেরও মনে নেই। সোহান একটু দূরে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল। আফিফকে দেখে তার দিকে এগিয়ে এলো। ওয়েলকাম ওয়েলকাম, তুই আসবি মনেই হয়নি। যাই হোক, এসেছিস, তোর জন্য ধন্যবাদ। না আসলে কি হতো নাকি? আমার এককালের বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তা ঠিক, কিন্তু এতদিন কই ছিলি তুই? তোকে আমার বোনটা কত মিস করছে জানিস? বোন বলতে? তোর বউ আমার বোন লাগে, বুঝলি? ও, আমি এখানে ছিলাম না, সেমিনারে ছিলাম তাই। আয় ভেতরে চল। সোহান আফিফকে টেনে ভিতরে নিয়ে গেল। দুজনেই গল্প জুড়ে দিল। আফিফের ভেতরে প্রথমে একটু জড়তা কাজ করলেও পরে তা দূর হয়ে যায়। নুহা শেষবারের মতো অনুর সবকিছু চেক করে নিচ্ছিল। এরপর অনুকে সাথে নিয়ে নিচে নেমে এলো। সেই সময় নিচে বেশ হই হুল্লোড় পড়ে গেল। আফিফ আর সোহান দুজনেই সিঁড়ির দিকে তাকালো। সোহানের চোখ অনুতে আটকে গেছে, আর আফিফের চোখ নুহাতে। শ্যাওলা বর্ণের একটা কাতান, তার মধ্যে সিলভার কালারের কারুকার্য, গায়ে হোয়াইট স্টোনের গয়না, চুলে খোপা, আর তাতে ফুল, দেয়ালে কপালে টিকলি। বেশ সুন্দর লাগছে নুহাকে, কিন্তু এই কয়দিনে কেমন যেন রোগা হয়ে গিয়েছে, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আফিফ অপলক সেদিকে তাকিয়ে আছে। একসময় নুহারও আফিফের দিকে চোখ যায়। দুজনেরই চোকাচোকি হয়ে যায়। ব্লু কালারের স্যুটে বেশ দারুণ লাগছে আফিফকে। চোখে খুশির ঝলক ফুটে ওঠে নুহার, কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় সেই কথাগুলো। মাথা নিচু করে ফেলে নুহা। এরপর অনুকে নিয়ে নেমে আসে। অনুকে বসিয়ে দিয়ে সেও অনুর পাশে বসে পড়ে। একটু পরে সোহান এসে বসে ওদের পাশে, আর সোহানের পাশে আফিফ। অনু, সোহান আর নুহা টুকটাক কথাবার্তা বললেও আফিফ চুপচাপ নুহার দিকে তাকিয়েছিল। এক পর্যায়ে নুহার তাতে অস্বস্তি লাগতে শুরু করে। সে উঠে চলে যায়। বাকিরা ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো শুধু। অনু বলল, মনে হয় আফিফ ভাইয়ের উপর বেশ রাগ করে আছে ও। হ্যাঁ রে, আমার শালিকা বেশ রাগ করেছে আমার উপর। অবশ্য দোষ আমারই। এখন মানাতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মনে হয় বলে আফিফ একটি দীর্ঘশ্বাস ছাড়ল। যা গিয়ে আমার বোনের রাগ ভাঙা। তোর থেকে আমিও শিখে নিব, নে ভবিষ্যতে কাজে আসবে। শিখে নিলে আপনারই ভালো। আমি দেখে আসি ওকে বলে আফিফ ও নুহার পিছে পিছে গেল। নুহা ফাইজা বেগমের সাথে কথা বলছিল। আফিফ গিয়ে সেখানে দাঁড়ালো। নুহা একটু বিরক্ত বোধ করলো তাতে। আফিফকে দেখে ফাইজা বেগম বললেন, আরে আফিফ যে, কেমন আছো বাবা? এই তো আন্টি ভালো, আপনি? আমিও ভালো বাবা, কতদিন পরে দেখলাম তোমাকে। তোমার বউটা কিন্তু বেশ লক্ষ্মী আফিফ। ফাইজা বেগম নুহার থুতনি ধরে বললেন, থ্যাঙ্কস আন্টি। আচ্ছা, তোমরা এনজয় করো, আমি ওই দিকটা দেখে আসছি। ফাইজা বেগম চলে গেলে নুহা ও ওনার পেছন পেছন যেতে লাগলে
আফিফ নোহার হাত ধরে আটকায় তাকে। আফিফ যেই না কিছু বলতে যাবে ওই দিকে হই হুল্লোড় পড়ে গেল। নোহা কোনো রকম হাতটা ছুটিয়ে সেদিকে ছুটে গেল। সোহান আর অনিমার সাইন নেওয়া হচ্ছে ম্যারেজ রেজিস্টারে। এরপর কাজী এসে আবারও বিয়ে পড়ালো ওদের। দুজনেই বেশ খুশি। বেশ জাঁকজমকভাবেই নিকাহ অনুষ্ঠানটি শেষ হলো। রাত 11:34। নোহা অনুকে বাসর ঘরে এনে বসিয়ে দেয়। পুরো রুমটা ক্যান্ডেল আর অর্কিড দিয়ে সাজানো। ফুলের সৌরভে মম করছে চারদিক। তা দেখে অনুর হাত পা রীতিমতো ঘামছে। সে নোহাকে বলে, দোস্ত ভয় লাগছে খুব। লাগবারই কথা, কিন্তু আমার মনে হয় না সোহান ভাই জোর করবে তোর উপর। তোকে সময় দিবে নিজেকে মানিয়ে নিতে। তবে এই প্যাকেটটা নে। নুহা অনুর দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। অনু প্যাকেট খুলে টকটকে লাল রঙা একটি জর্জেটে শাড়ি পেল। আয় তোকে রেডি করিয়ে দিই, তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। অনু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তার বেশ অস্থির লাগছে। সে একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। নুহা অনুকে শাড়ি পরিয়ে দিয়ে হালকা সাজিয়ে দিল। সোহান আর আফিফ বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ভাগাভাগি করে খাচ্ছে আর বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। আফিফ বলল, আজ তোর বিড়াল মারার পালা এলো অবশেষে। কি যে বলিস না, আমি কোনো জোরাজুরি করতে চাই না। ও যেদিন নিজেই আসবে সেদিনই দেখে নেব। তাই ভালো, হুট করে বিয়ে হলো, ওর টাইম লাগবেই মানিয়ে নিতে। ভালো রাখিস ওকে, বুঝলি? অবশ্যই। তা তুই আমার বোনকে কতটা ভালো রেখেছিস তাই বল দেখি। জানিস, আজকে পর্যন্ত মন খুলে হাসতে দেখলাম না ওকে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভয় নেই, মিটিয়ে নেব আজকেই। তাই ভালো, ওকে হ্যাপি রাখার দায়িত্ব তোর। আর আমার বোনের চোখে পানি আসলে পিঠে লাশ বানিয়ে দেবো তোকে। আর আমি তোকে পেটাবো আমার শালির চোখে পানি আসলে। দুজনেই হো হো করে হেসে উঠল। আফিফ ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে নুহা অনুকে রেডি করে দিয়ে সোহানকে বলতে চলে গেল। নুহা সোহানকে এসে বলল, যাও যাও, ভাবি অপেক্ষা করছে। ভাইরে, এমনিতে লজ্জা লাগছে, আমার ভয় করছে যেতে। বারে, এদিকে তুমি ভয় পাও, ওইদিকে অনু। এমন হলে তখন জড়িয়ে ধরলে কেমনে? বলেই নুহা হেসে ওঠে। সোহান নুহার মাথায় চাপড় মেরে বলল, আমার খিস্তি নিস তাই না? এই নে, রাখ তোর গিফট। নুহার হাতে একটা বক্স দিল সোহান। এটা কেন? কেন, কি আবার? লাইফে যা কিছু পেয়েছি তোর অনেক অবদান, তাতে সামান্য একটা গিফট, তার সামনে এটা তুচ্ছ। বোন হিসেবে দিলাম, রাখ, আসি। সোহান নুহার মাথায় হাত বুলিয়ে চলে গেল। নুহার চোখ ভরে এসেছিল। সে কেমন যেন ফ্যামিলি পেয়ে গিয়েছে। মা বাবার আদর, ভাইয়ের মমতা, সবই সোহানের ফ্যামিলি থেকে পাওয়া। নুহা দরজা বন্ধ করে কাভার থেকে একটা হালকা শাড়ি বের করলো। এরপর নিজের অর্নামেন্টসগুলো খুলে গায়ের শাড়ির আঁচলটা আলগা করতেই আফিফ বের হয়ে আসে ওয়াশরুম থেকে হুট করে। হঠাৎ এমন হওয়ায় নুহা থ মেরে যায়। আফিফ এক দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে থাকে। নুহা নিজের কাপড় ঠিক করে নিয়ে যেই না দরজা খুলতে যাবে, আফিফ দৌড়ে এসে নুহাকে ঝাপটে ধরে আটকায়। অনুর বেশ অস্থির লাগছে। সে কিছুক্ষণ রুমে পায়চারি করে। হুট করেই তার রাফির কথা মনে পড়ে যায়। সে ব্যালকনিতে চলে যায়। নিজের মনের সাথে যুদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে সে। পরক্ষণে সোহানকে নিয়ে ভাবতে থাকে। সোহান রুমে ঢুকে অনুকে দেখতে না পেয়ে একটু চমকে ওঠে। ওয়াশরুমে দেখে অনুকে পায় না। এরপর বেলকনিতে চলে যায়। বেলকনিতে গিয়ে তার চোখ আটকে যায়। অনু দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তাকে ঘিরে ধরেছে চারপাশ থেকে। ভেজা খোলা চুল বাতাসে থেকে থেকে উঠছে। শাড়িটা বেসামাল হয়ে পিঠের দিকে প্রায় নেমে কোমরের নিচে এসে ঠেকেছে। কোমরের উপর থেকে সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে। সেদিকটা অসম্ভব ফর্সা। সোহানে নিজেকে ঠিক রাখতে বেশ কষ্ট হচ্ছে। হবেই না বা কেন, নিজের স্বপ্নের রানীকে কাছে পেতে কার না মন চায়। সোহান ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। অনুর পেছনে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক নজরে দেখতে থাকে। অনু গুনগুন করে কিছু গাইছে। সোহান তা শোনার চেষ্টা করে কান পেতে। বেশ ভালো গাও তো। পেছন থেকে এই কথাটি শুনে অনু দ্রুত ফিরে তাকায়। সোহান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাসি এঁকে। অনু বেশ লজ্জায় মাথা নিচু করে বলে, কি জানি ভালো গাই কিনা, তবে গাইতে পারি একটু একটু। না, ভালোই গাও। যাক, বাসরাতে বেশ ভালো গিফট পেলাম। এটি শুনে অনুর লজ্জা আরো দ্বিগুণ বেড়ে যায়। সোহান একেবারে অনুর সামনে এসে দাঁড়ায়। অনুর কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলে, তোমাকে বেশ সুন্দর লাগছে। বলে অনুর কানে একটা চুমু দিতেই অনু কেঁপে ওঠে। সোহানের পরনের পাঞ্জাবি খামচে ধরে লজ্জায় সোহানের বুকে মুখ লুকায়। অনুর এমন আচরণে সোহান সম্মতি খুঁজে পায়। সেও অনুকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ এইভাবেই থাকে।
সোহান তার বাঁধন আলগা করতেই অনু উপাস ফিরে দাঁড়ায়। এবার সোহান অনুর পাশে এসে দাঁড়ায়। অনু সোহানের কাঁধে মাথা রাখে। কেমন যেন এক প্রশান্তি ছেয়ে যায় তার মনে। সোহানের বাহু আঁকড়ে ধরে চাঁদ দেখায় মনোযোগ দেয়। আর সোহান অপলক দেখতে থাকে তার ভালোবাসাকে। নুহা বেশ অনেকক্ষণ যাবৎ কান্না করছে আফিফের বুকে মাথা রেখে। দুজনেই মেঝেতে বসে পড়েছে। প্রথমে জেদ দেখালেও সে পরে আর পারেনি। সেও বাধ্য হয় আফিফকে কাছে টেনে নিতে। অবশ্য পরিস্থিতিটা তখন অনুকূলে ছিল। আফিফেরও বা দোষ নেই। একসময় নুহা শান্ত হয়ে পড়ে, থেমে থেমে ফোপাতে থাকে। আফিফ তার বুকের সাথে আঁকড়ে ধরে রাখে নুহাকে। হঠাৎ নুহা বলে, তোমার সেদিনের অবিশ্বাস মুহূর্তেই আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। একটা মানুষ কতটা আঘাত পেলে তাহার চুতে নিজের মৃত্যু চাইতে পারে তা তুমি ভাবতেও পারো না। আমি আজ মাফ চেয়েছি ঠিকই, কিন্তু সূক্ষ্ম একটা শাস্তি তোমার জন্য অপেক্ষারত। নুহার কথা শুনে এবার আফিফ নিজেকে ঠিক রাখতে পারে না। নুহার কথার মর্মার্থ বেশ গভীর। কতটা কষ্ট পেলে মানুষ এই কথাগুলো মাথায় আনতে পারে তা বোঝা দেয়। তবে মনোমালিন্যের পর্বটা আজ রাতেই শেষ দুজনের মাঝে। নুহা একসময় আফিফের বুকে ঘুমিয়ে পড়ে। আফিফ নুহাকে শুইয়ে দেয়। বেঘরে ঘুমোয় নুহা, কিন্তু আফিফ পারে না। সূক্ষ্ম একটা শাস্তি তোমার জন্য অপেক্ষারত, এই কথাটি তার কানে বাজতে থাকে সারা রাত। সময় বহমান, কেটে যায় 7টি বছর। বাবার হাত ধরে গুটি গুটি পায়ে হসপিটালের করিডোরে এগিয়ে যেতে থাকে 6 বছরের আনুফা। আনুফা আফিফ আর নুহার সন্তান। তাদের দিকেই এগিয়ে আসে সোহান আর অনু। আর সোহানের কোলে তাদের 4 বছরের ছেলে সিদ্ধার্থ। সবাই মিলে কেবিনে ঢুকে। নুহা হসপিটালের সিটে একটি ফটো ফ্রেম হাতে নিয়ে বসে আছে। আফিফ, সে আর আনুফার হাস্যোজ্জ্বল একটি ছবি। অনু ভেতরে ঢুকতেই নুহাকে দেখে তার বুকটা ধক করে ওঠে। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে সম্পূর্ণ। মাথায় একটা চুলও নেই, ভ্রু জোড়াও যায় যায় অবস্থা। অনু নুহাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে ওঠে। ব্রেস্ট ক্যান্সারে ভুগছে নুহা, সবার থেকেই আড়াল করে যায়। এখন লাস্ট স্টেজে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। 3 বার কেমোথেরাপি দেওয়ার ফলে এই অবস্থা। দিনগুলো হসপিটালের সিটেই কাটছে গত 4 মাস ধরে। সোহান দ্রুত বেরিয়ে যায়। হাজার হলেও বোনের মতোই তার। বোনের এই করুণ অবস্থা ওর পক্ষে দেখা সম্ভব নয়। বেরিয়ে চোখের জল ফেলে সে। সিদ্ধার্থ তার ছোট ছোট হাত দিয়ে বাবার চোখের জল মুছে দিয়ে বলে, বাপি, ফুপ্পির কি হয়েছে? ফুপ্পি বেল্লুমাতা হলো কেন? ফুপ্পির ও কি গলম লাগে আমার মতো? সোহান কিছু বলে না, সিদ্ধার্থকে বুকে জড়িয়ে নেয় শুধু। কান্নারত অনুকে নুহা সান্ত্বনা দিতে থাকে। পাশেই আনুফাকে দেখে নুহা কাছে ডেকে নেয়। আনুফা দৌড়ে গিয়ে মায়ের কোলে ওঠে। আনুফার ছোট্ট চোখ জোড়াতেও পানি দেখে নুহা বলে, আমার আম্মুর চোখে পানি কেন? আম্মি, তুমি অসুস্থ, তাই আনুফার কষ্ট হয়। আম্মি, সুস্থ হয়ে বাসায় কখন যাবা? এই পচার জায়গায় আর কত থাকবা? এখানে সবাই পচা আম্মি। কত বড় বড় সুই নিয়ে ঘুরে ওরা, সবাইকে ব্যথা দেয়। আম্মি, তোমাকে কি ওরা সুই দিয়ে ব্যথা দেয়? মেয়ের কথা মনোযোগ দিয়ে স্মিত হাসে নুহা। তারপর মেয়েকে বুকে জড়িয়ে নেয়। দূরে দাঁড়ানো আফিফের দিকে নজর যায় তার। কেমন যেন পাগল পাগল লাগছে ওকে। চোখ জোড়ায় পানি টলমল করছে। দুপুর গড়াতে সোহান অনু চলে যায়, সাথে আনুফা কেউ নিয়ে যায়। বিকেলের দিকে রাফি ভিডিও কল দেয়। কলে নুহাকে দেখে রাফি আর আয়ুষী দুজনেই কেঁদে ফেলে। রাফি নিজেকে সামনে নিয়ে বলে, এমন কেন করলে ভাবি? সময় থাকতে কেন আড়াল করে গেলে? আনুপার কথাটাও কি মাথায় আসেনি একবারও তো? নুহা স্মিত হাসে। আজকাল এইভাবেই হাসতে অভ্যস্ত সে। আল্লাহর কাছ থেকে খুঁজে নিয়েছি, বুঝলে? তাই চাইনি কেউ জানুক। খুব দ্রুতই চলে যেতে চাই সব মায়া ছেড়ে। আর আনুফার কথা আমার ভাবতে হবে না। আফিফ আছে, তুমি আছো, আর আয়ুষী তো আছে। কি বলো, আয়ুষী পারবে না নিজের মেয়ের মতো করে আগলে রাখতে? আয়ুষী রাফির বাহুতে মুখ গুজে কাঁদছিল। নুহার কথা শুনে মাথা তুলে বলে, আপনি অনেক স্বার্থপর। ভাবি জানেন, আমার কত স্বপ্ন ছিল 2 যা মিলে কত কিছু করব, কিন্তু আপনার সাথে বেশি সময় কাটা হলো না। আর আপনি চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। যেতে হবে আমাকে আয়ুষী। হয়তো এরপর যদি পুনর্জন্ম হয়, আমি তাহলে আল্লাহর কাছে একটাই দোয়া করব, তুমি যেন আমার বোন হও। এবার বলো, অনুফাকে দেখে রাখবে না? রাখবো ভাবি, নিজের মেয়ের মতো দেখে রাখবো। তবুও সুস্থ হয়ে যান ভাবি, প্লিজ। আয়ুষী কেঁদে দেয়। রাফি ওকে সান্ত্বনা দিতে থাকে। তা দেখে নুহা বলে, ওকে সামলাও রাফি।
নুহা ল্যাপটপটা অফ করে পাশে রেখে দিয়ে উঠে দাঁড়ায়। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ভাবতে থাকে, আজ মৃত্যু পথযাত্রী বলে আমার জন্য সকলের চোখে পানি। সবাই আমার কত খেয়াল রাখছে, সবাই দেখতে আসছে, কিন্তু মামুনি আসলো না। তাই তো মামুনির কাছেই চলে যেতে চাচ্ছি। মামুনি, আমিও তোমার মতো আকাশের তারা হয়ে যাব। তারপর তুমি আমি মিলে রাতে আলো ফোটাবো। সত্যি। আফিফ কেবিনে ঢুকে দেখে নুহা দাঁড়িয়ে আছে। সেই নুহাকে ডেকে নেয়। নুহা, ওষুধটা খেয়ে নাও। নুহা আর কিছু না বলে বিছানায় এসে বসে। আফিফ প্রেসক্রিপশন দেখে ওষুধ ছিলে নুহাকে খাইয়ে দেয়। এরপর চলে আসতে নিলেই নুহা হাত ধরে আটকিয়ে বলে, এভাবে দূরে দূরে থাকো কেন? পাশে থাকলে তো সমস্যা নেই, ক্যান্সার তো আর ছোঁয়াচে নয়। আফিফ নুহার পাশেই বসে পড়ে মাথা নিচু করে। নুহা আফিফের গালে হাত রেখে নিজের দিকে ফেরায়। আফিফ কাঁদছে নিঃশব্দে। তার চোখের পানি তার জানান দিচ্ছে। নুহার বেশ মায়া হয়। সে বলে, এভাবে কান্না করার কি আছে? সবাই শুধু কান্না করে কেন? অনু কেঁদেছে, সোহান ভাইও, রাফি, আয়ুষী, সবাই। এখন তুমিও। জানো, আমার কান্নাকাটি বেশ বিরক্ত লাগে। আর মানুষ কি সারা জীবন বেঁচে থাকে নাকি? এক না একদিন তো মরতেই হয়। আমি না হয় আগেই গেলাম। এবার আফিফ শব্দ করে কেঁদে ওঠে, নুহাকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, কতটা পাথর হয়ে গিয়েছে তুমি নুহা। নিজেটাই দেখছো শুধু। আনুফার কথা ভাবলে না, আমার কথা ভাবলে না। আমরা কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আমি আনুফাকে কি জবাব দেব? কেন লুকালে বিষয়টা তুমি? যদি হারিয়ে যাও তাহলে কি হবে আমাদের? সময় গড়ালেই শিখে যাবে আমাকে ছাড়া থাকা। আর অনুফাও শিখে যাবে কারোর জন্য কাউকেই মরতে হয় না। আফিফ বেঁচে থাকতে হয় লড়াই করে। তোমরাও পারবে। আফিফ নুহাকে ছেড়ে দেয়। নুহার ঠোঁটে সেই স্মিত হাসিটি এখনো লেপ্টে আছে। তা দেখে আফিফের ভেতরটা যেন আরো দুমড়ে মুচড়ে যায়। তার কানে বাজতে থাকে 7 বছর আগের রাতে নুহার বলা সেই কথাটি, সূক্ষ্ম একটা শাস্তি তোমার জন্য অপেক্ষারত। হয়তো এই সূক্ষ্ম শাস্তিটির কথাই বলছিল নুহা। সত্যি এই শাস্তিটা বেশ হৃদয় বিদারক। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে তিলে তিলে মরতে দেখা দুনিয়ার নিষ্ঠুরতম দৃশ্যের মাঝে অন্যতম। অবিশ্বাস করার শাস্তিটা আফিফ অবশেষে পেয়েই যায়। চলে যায় নুহা চিরতরে, হারিয়ে যায় তার জীবন থেকে। তাকে সূক্ষ্ম শাস্তিতে দণ্ডিত করে যায় আজীবনের জন্য। প্রিয় বন্ধুরা, এই গল্পের সকল পর্ব একসাথে খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।